তো এতক্ষণ তো আমরা অনেক অনেক বিক্রিয়া দেখে ফেললাম। তো এবার আমরা দেখবো হচ্ছে ভাই জৈব যৌগের বিক্রিয়া হয় কিভাবে। সকল জৈব যৌগের বিক্রিয়ায় ভাই একটা জেনারেল ফরম্যাট আছে, আর সেই ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে এরকম যে একটা বিক্রিয়ক থাকে, তার সাথে একটা আক্রমণকারী বিকারক থাকে, তারা মিলে হচ্ছে উৎপাদ তৈরি করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বিক্রিয়ক থাকবে, এই বিক্রিয়ককে আমাদের এই যে আক্রমণকারী বিকারক আছে সে গিয়ে ফার্স্টে অ্যাটাক করে। তাহলে এই বিক্রিয়ককে কে অ্যাটাক করে? আক্রমণকারী বিকারককে অ্যাটাক করে, তারপরে গিয়ে বিক্রিয়কটা হচ্ছে তোমার উৎপাদে পরিণত হয়। তার মানে তুমি দেখো, খেয়াল করো, এই আক্রমণকারী বিকারকটা কিন্তু আগে বিক্রিয়ককে গিয়ে অ্যাটাক করবে, তারপরে তোমার উৎপাদে পরিণত হবে। তার মানে দেখো তো এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হয় কেন? অ্যাকচুয়ালি হয় এই আক্রমণকারী বিকারক একে অ্যাটাক করে বা আক্রমণ করে বলেই তো হয়, রাইট? তার মানে একটা বিক্রিয়া কার উপর ডিপেন্ড করে বলো তো? হ্যাঁ, বিক্রিয়া ডিপেন্ড করে হচ্ছে তোমার এই আক্রমণকারী বিকারকের উপর। তো এই কারণে এই বিক্রিয়ার নামকরণ করা হয় আক্রমণকারী বিকারকের নাম অনুসারে। এখন এই আক্রমণকারী বিকারক ভাইয়া কয় প্রকার? আমাদের এই আক্রমণকারী বিকারক হচ্ছে ভাইয়া দুই প্রকার। এর একটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া ইলেকট্রোফাইল বা ইপি, আরেকটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া নিউক্লিওফাইল বা এনপি। এখন দেখো, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনকে ভালোবাসে বা ইলেকট্রনকে ফিল করে বা ইলেকট্রনকে আকর্ষণ করে, আর নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াসকে ভালোবাসে। তো ভাই দেখো তো, ইলেকট্রনকে কারা ভালোবাসে? ইলেকট্রোফাইল মানে কি? দেখো, ইলেকট্রনকে ভালোবাসে। তাহলে ইলেকট্রনকে কারা ভালোবাসে ভাইয়া? ইলেকট্রনকে ভালোবাসে কারা? আল্লাহর দুনিয়ার সকল পজিটিভ চার্জ। সো আল্লাহর দুনিয়ার যত ধরনের পজিটিভ চার্জ আছে তারা সবাই হবে আমাদের ইলেকট্রোফাইল। ওকে, তো এরকম পজিটিভ প্লাস প্লাস কী কী মানে চার্জ কী কী আছে? যেমন CH3 প্লাস, তারপরে R প্লাস, তারপরে তোমাকে বলতে পারি আমরা H প্লাস, তারপরে আমাদের এরকমভাবে আমরা বলতে পারি H3O প্লাস, তারপরে আমরা বলতে পারি Br প্লাস, ব্লা 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 ব্লা, তারপরে যে NH4 প্লাস, এরকম অসংখ্য অসংখ্য যত ধরনের আল্লাহর দুনিয়ার প্লাস চার্জ আছে তারা সবাই হবে আমাদের ইলেকট্রোফাইল। আচ্ছা, এরপরে আর কারা কারা ইলেকট্রোফাইল ভাইয়া? আমাদের আরেকটা ইলেকট্রোফাইল আছে, সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো, যাদের অষ্টক সংকোচন হয়, যাদের অষ্টক সংকোচন হয় তারাও কিন্তু আমাদের ইলেকট্রনকে ভালোবাসে। আর কাদের অষ্টক সংকোচন হয় সেটা তোমাদের নিশ্চয়ই বলা লাগবে না, তোমরা সবাই জানো কাদের অষ্টক সংকোচন হয় ভাইয়া? লুইস অ্যাসিডের, লুইস অ্যাসিড। ওকে, তো তার মানে লুইস অ্যাসিডের কি হয়? যারা লুইস অ্যাসিড তাদের কি হয় ভাইয়া? অষ্টক সংকোচন হয়। এরকম অষ্টক সংকোচন কাদের কাদের ক্ষেত্রে হয়? দেখো ভাইয়া, BF3, BCl3, BeCl2, AlCl3, এই টাইপের যে যৌগগুলো আছে এরাও কিন্তু আমাদের সবাই কী হবে বলো তো ভাই? ইলেকট্রোফাইল হবে, কারণ এদের অষ্টক সংকোচন হয়। আর অষ্টক সংকোচন হইলে এদেরকে আমরা বলি কি ভাইয়া? লুইস অ্যাসিড। এদেরকে আমরা বলি হচ্ছে লুইস অ্যাসিড। ওকে, তো এদের যেহেতু অষ্টক সংকোচন হয় তাই এদের ইলেকট্রনের প্রতি চাহিদা থাকে, তাই তারা ইলেকট্রনকে ভালোবাসে। তার মানে আমরা দেখলাম আমাদের ভাই কয় ধরনের ইলেকট্রোফাইল আছে? আমাদের ভাই দুই ধরনের ইলেকট্রোফাইল আছে। একটা হচ্ছে আমাদের পজিটিভ ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে ভালোবাসবে। তো কারা ভালোবাসবে? সকল পজিটিভ চার্জ ভালোবাসবে। তার মানে আল্লাহর দুনিয়ার সকল পজিটিভ চার্জ আমাদের ইলেকট্রোফাইল। আর কারা ইলেকট্রনকে ভালোবাসে ভাই? যাদের অষ্টক সংকোচন হয়। কাদের অষ্টক সংকোচন হয় ভাই? লুইস অ্যাসিডের। লুইস অ্যাসিড কারা? এই যে এরা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। তাহলে এরাও আমাদের ইলেকট্রনকে ভালোবাসে। এবং এই যে দেখো, এই যে 2 নাম্বার যে কেসটা আছে, দেখো এদের উপরে কিন্তু কোনো চার্জ নাই। দেখো এই যে প্রথম যেটা ছিল, যারা এই যে এরাও কিন্তু ইলেকট্রোফাইল, বাট সবার উপরে কিন্তু পজিটিভ চার্জ আছে, বাট এদের উপরে কিন্তু পজিটিভ চার্জ নাই, বাট তাও এরা ইলেকট্রোফাইল। কেন? কারণ এদের অষ্টক সংকোচন হয়। তো যেহেতু পজিটিভ চার্জ নাই তাই এদেরকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল। তো আমাদের কিন্তু প্রায় সময় এমসিকিউতে আসে নিচের কোনটি প্রশম ইলেকট্রোফাইল। আই গেস তোমরা এখন পারবা যে এটা আমাদের কারা কারা প্রশম ইলেকট্রোফাইল হবে। ওকে, তো আমরা মোটামুটি দেখলাম আমাদের ইলেকট্রোফাইল কারা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাই আমাদের নিউক্লিওফাইল কারা। দেখো ভাই, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে ভালোবাসে। তো ভাই নিউক্লিয়াসের মধ্যে কোন ধরনের চার্জ থাকে? নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে। তার মানে পজিটিভকে ভালোবাসে। পজিটিভকে কে ভালোবাসে ভাই? নেগেটিভ চার্জ। তার মানে নিউক্লিওফাইল কে হবে? আল্লাহর দুনিয়ার সকল নেগেটিভ চার্জ। আল্লাহর দুনিয়াতে যত নেগেটিভ চার্জ আছে সবাই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল হবে। কীরকম ভাইয়া? আমাদের ধরো এই যে CH3 মাইনাস, R মাইনাস, তারপর আমরা বলতে পারি হচ্ছে আমাদের OH মাইনাস, আমাদের CN মাইনাস, ব্লা 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 ব্লা, এরকম যত ধরনের হ্যালোজেন মাইনাস, X মাইনাস, হ্যাঁ, মানে যত ধরনের আমাদের নেগেটিভ চার্জ আছে সবাই হচ্ছে আমাদের কি? নিউক্লিওফাইল। ওকে, এছাড়াও আমাদের আরেক ধরনের নিউক্লিওফাইল আছে। কারা ভাইয়া? যাদের মধ্যে কি হয় জানো? যাদেরকে বলা হয় লুইস ক্ষার, লুইস বেস। তাহলে লুইস বেস যারা, তারাও কিন্তু আমাদের নিউক্লিওফাইল।
তাহলে লুইস ক্ষার। এখন লুইস ক্ষার কারা ভাইয়া? লুইস ক্ষার কারা? যাদের মধ্যে মুক্ত জোর আছে, যাদের মধ্যে মুক্ত জোর আছে, মুক্ত জোর আছে তারা হচ্ছে আমাদের লুইস ক্ষার। তাহলে যাদের মধ্যে মুক্ত জোর আছে তারা হচ্ছে আমাদের কি বলতো? লুইস ক্ষার। তাহলে দেখো আল্লাহ দুনিয়ার সকল নেগেটিভ চার্জ তো নিউক্লিওফাইল, এবং হচ্ছে লুইস ক্ষারগুলো আমাদের নিউক্লিওফাইল, নিউক্লিয়াসকে ভালোবাসে। যাদের মধ্যে মুক্ত জোর আছে তারা হচ্ছে আমাদের নিউক্লিয়াসকে ভালোবাসে। তাহলে এরকম কে কে আছে? যেমন ধরো আমি তোমাকে বলবো হচ্ছে আমাদের পানির মধ্যে মুক্ত জোর আছে, অ্যামোনিয়াতে মুক্ত জোর আছে, তারপরে RnH2 এইখানে আমাদের মুক্ত জোর আছে, এরপর হচ্ছে R3n এইখানে আমাদের মুক্ত জোর আছে, তারপরে PH3 মুক্ত জোর আছে, তারপর ধরো তোমাকে আরও কি বলা যায়, অ্যালকোহল ROH মুক্ত জোর আছে। সো এগুলা কিন্তু সবই আমাদের কিন্তু তোমার হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। এবং এই যে লুইস ক্ষার যে নিউক্লিওফাইলগুলো আছে এদেরকে কিন্তু আমরা আরেকটা নামেও ডাকতে পারি, এদেরকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে আমাদের প্রোসোমো নিউক্লিওফাইল। কারণ দেখো এগুলোর উপরে কিন্তু কোনো চার্জ নাই, এই জন্য এদেরকে বলা হয় প্রোসোমো নিউক্লিওফাইল। তাহলে কারা প্রোসোমো নিউক্লিওফাইল, কারা প্রোসোমো ইলেকট্রোফাইল, আই গেস তোমরা এখন আইডেন্টিফাই করতে পারবা। এবং ইলেকট্রোফাইল অ্যাকচুয়ালি কারা, নিউক্লিওফাইল অ্যাকচুয়ালি কারা, এটাও তোমরা আইডেন্টিফাই করতে পারবা। তাহলে দেখো এখন একটা বোঝার ট্রাই করো, যদি কোনো একটা বিক্রিয়াতে একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে তাহলে ওই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আমি তো মাত্রই বললাম যে একটা বিক্রিয়া কীভাবে হয়, বিক্রিয়ককে এই আক্রমণকারী বিকারক গিয়ে অ্যাটাক করবে, মানে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে অথবা নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, করে উৎপাদে পরিণত হবে। যদি ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে, ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ যদি অ্যাটাক করে উৎপাদে পরিণত করে তাহলে সেটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক বিক্রিয়া। আর যদি নিউক্লিওফাইল মানে নেগেটিভ চার্জকে অ্যাটাক করে যদি বিক্রিয়া করে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। ওকে, তাহলে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে বিক্রিয়া করলে ইলেকট্রোফিলিক বিক্রিয়া, নিউক্লিওফাইলকে যদি অ্যাটাক করে বিক্রিয়া করে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। ওকে, তো যে গিয়ে অ্যাটাক করবে তার নাম অনুসারে আমাদের বিক্রিয়ার নামকরণ করা হয়। ওকে, তো এই জন্য হচ্ছে আমাদের আক্রমণকারী বিকারকটা অনেক ইম্পর্ট্যান্ট। তো তোমরা যদি বিক্রিয়ার মেকানিজম দেখো তখন তোমরা দেখবা যে সকল জৈব যৌগের বিক্রিয়াতেই এরকম একটা প্লাস চার্জ গিয়ে গুতা মারছে বা অথবা একটা মাইনাস চার্জ গিয়ে গুতা মারছে, গুতা মেরা বিক্রিয়াটা শুরু করছে। ওকে, তো এই যে প্লাস গিয়ে যদি গুতা মারে তখন সেটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক বিক্রিয়া, মাইনাস গিয়ে যদি গুতা মেরে বিক্রিয়া করে তাহলে সেটাকে আমরা বলি আমরা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া। ওকে, তো আমরা মেকানিজম দেখলে তখন বুঝতে পারবো যে কেন এগুলোকে ইলেকট্রোফিলিক বলে আর কেন এগুলোকে নিউক্লিওফিলিক বলে। সো আমাদের এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ভাই আমরা তো মোটামুটি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্পর্কে আমাদের আইডিয়া হইলো। এবার আমরা দেখব হচ্ছে আমাদের বিক্রিয়ার প্রকারভেদ। আমাদের অর্গানিক যে বিক্রিয়াগুলো হয় সেই অর্গানিক বিক্রিয়াগুলো আমাদের কয় ধরনের। তো আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যে বিক্রিয়াগুলো আমরা দেখি সেগুলো সাধারণত 4 ধরনের বিক্রিয়া আমরা দেখি। একটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া, একটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া। ওকে, তো ভাই এখন এই সংযোজন বিক্রিয়াটা কি, আর প্রতিস্থাপন বিক্রিয়া কি, অপসারণ বিক্রিয়া কি, আর সমানুকরণ বিক্রিয়া কি, এই কনসেপ্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরো যে তুমি একটা ক্লাসরুমের মধ্যে আছো, মনে করো এটা আমাদের একটা ক্লাসরুম, এই যে এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, এটা আরেকটা বেঞ্চ, এরকম হচ্ছে বেঞ্চ আছে, অনেকগুলো বেঞ্চ আছে। ওকে, তাহলে আমরা একটা ক্লাসরুমের মধ্যে আছি, ক্লাসরুমের মধ্যে অনেকগুলো বেঞ্চ আছে এবং এই বেঞ্চের মধ্যে আমাদের হচ্ছে স্টুডেন্ট আছে। প্রতিটা বেঞ্চেই মনে করো এই যে স্টুডেন্ট আছে, মনে করো এই যে স্টুডেন্ট, এরা হচ্ছে প্রতিটা বেঞ্চেই আছে। ওকে, এই 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 ধরো আমি বললাম এরকম প্রতিটা বেঞ্চে স্টুডেন্ট আছে। হ্যাঁ, তো আমাদের দেখো এখন এই অবস্থায় আছে। তো আমার মনে একটা ক্লাসরুমের মধ্যে আমাদের স্টুডেন্ট আছে। তো এখন সংযোজন বিক্রিয়াটা কি জানো? সংযোজন বিক্রিয়া হচ্ছে বাইরে থেকে ক্লাসরুমের মধ্যে 2টা স্টুডেন্ট ঢুকবে, বাইরে থেকে ক্লাসরুমে 2টা স্টুডেন্ট ঢুকবে, ঢুকার পর মনে করো একজন এই টেবিলে বসলো, একজন চাপ দিয়ে এই টেবিলে বসলো, আরেকজন চাপ দিয়ে এই টেবিলে বসলো। ওকে, তাহলে এই বিক্রিয়াটার নাম কি? দেখো একজন এই টেবিলে বসলো, আরেকজন অন্য টেবিলে বসলো। তো ভাই সংযোজন বিক্রিয়াটা মানে কি? সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে বাইরে থেকে 2জন ঢুকবে। কয়জন ঢুকবে ভাই? এই ক্লাসরুমের মধ্যে 2জন ঢুকবে। তাহলে বাইরে থেকে 2জন ঢুকবে, এখন 2জন ঢুকে 2জনই যদি এই এক টেবিলে বসে যায় তাহলে সেই বিক্রিয়ার নাম কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে বাইরে থেকে 2জন ঢুকে 2জনই যদি ভাই এক টেবিলে বসে তাহলে সেই বিক্রিয়ার নাম কি? সংযোজন বিক্রিয়া। মানে এই এক টেবিলে চাপ দিয়ে এক টেবিলে বসে গেলো, 2জনই এক টেবিলে বসলো, বিক্রিয়ার নাম কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। কিন্তু আসলে না, এই বিক্রিয়াটার নাম ভাইয়া সংযোজন বিক্রিয়া না। 2জন যদি এক টেবিলে বসে তাহলে ওই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া আমরা বলতে পারবো না। তাহলে ভাই কী হবে? বাইরে থেকে 2জন ঢুকবে, 2জন ঢুকার পর
একজন এইখানে চাপ দেওয়া ঢুকলো, তো আরেকজন এইখানে চাপ দেওয়া ঢুকলো, মানে দুইজনকে দুই টেবিলে বসা লাগবে। দুইজন এক টেবিলে বসলে ওই বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়া হবে না। তাহলে বাইরে থেকে দুই রেস্টুরেন্ট আসবে, এসে একজন এই বেঞ্চে বসছে, তো আরেকজন অন্য বেঞ্চে বসছে, তাহলে এই বিক্রিয়ার নাম কি বিক্রিয়া বলো তো ভাইয়া? সংযোজন বিক্রিয়া, রাইট? না ভাইয়া, এটাও সংযোজন বিক্রিয়া না। তাহলে ভাইয়া সংযোজন বিক্রিয়াটা কি? সংযোজন বিক্রিয়াটা কি একটু খেয়াল করো। সংযোজন বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া, বাইরে থেকে দুইজন আসবে, নতুন দুজন এসে পাশাপাশি দুই টেবিলে দুইজন চাপ দিয়ে বসবে, তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে হচ্ছে সংযোজন বিক্রিয়া। একজন যদি ভাই এই টেবিলে বসে চাপ দিয়ে আরেকজনকে এই টেবিলে বসতে হবে। যদি বাইরে থেকে দুইজন এসে পাশাপাশি দুই টেবিলে দুইজন বসে, তাহলে সেই বিক্রিয়াকে কি বলবো আমরা? সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছি? তার মানে এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সংযোজন বিক্রিয়াতে এক কার্বনে কখনো দুইটা জিনিস গিয়ে প্রবেশ করবে না, সবসময় দুই কার্বনে দুইটা জিনিস প্রবেশ করবে, এবং কোন দুই কার্বনে? পাশাপাশি দুই কার্বনে দুইজন প্রবেশ করবে। ওকে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে সংযোজন বিক্রিয়া। ওকে, তো তাহলে এখন সংযোজন বিক্রিয়ার ডেফিনেশনটা আমি যদি একটু তোমাদেরকে লিখে দেই, দেখো সংযোজন বিক্রিয়ার ডেফিনেশনটা কি? এটার ডেফিনেশনটা হচ্ছে পাই বন্ধন ভেঙে, এটা একটু মাথায় রাখতে হবে, পাই বন্ধন ভেঙে সংযোজন বিক্রিয়া কি হয়? পাই বন্ধন ভাঙবে, পাই বন্ধন ভেঙে ভেঙে পাশাপাশি পাশাপাশি পাই বন্ধন ভেঙে পাশাপাশি দুই টেবিলে দুইজন বসবে, দুইজন বসবে। ওকে, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে সংযোজন বিক্রিয়া, যে পাই বন্ধন ভাঙবে, ভেঙে পাশাপাশি দুই টেবিলে দুইজন বসবে। এখন ভাইয়া অপসারণ বিক্রিয়াটা কি? সংযোজনের পর প্রতিস্থাপনে পরে আসতেছি। বা অপসারণ বিক্রিয়াটা কি ভাইয়া? অপসারণ বিক্রিয়াটা কি ভাইয়া? অপসারণ বিক্রিয়াটা খুবই মজার একটা জিনিস। সংযোজনের ঠিক উল্টা বিক্রিয়াটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কী হয়েছে? পাই বন্ধন ভাঙছে, ভাঙা পাশাপাশি দুই কার্বনে দুইজন এসে বসছে, রাইট? এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়াতে কী হবে? এখানে দুইজন বসছে, তাহলে অপসারণে কী হবে? দুইজন বের হবে। আচ্ছা, এখানে কি বন্ধন ভেঙে দুইজন বসছে? পাই বন্ধন ভেঙে দুইজন বসছে, তাহলে অপসারণে কী হবে ভাইয়া বলো তো? দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করবে। কোত্থেকে দুইজন বের হবে? পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করবে। ওকে, তাহলে আমাদের অপসারণ বিক্রিয়া ডেফিনেশনটা কি দাঁড়াবে? অপসারণ বিক্রিয়া ডেফিনেশনটা দাঁড়াবে যে পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে, পাশাপাশি এক টেবিল থেকে না, কিন্তু মানে টেবিল বলতে আমরা কার্বন বোঝাচ্ছি। তাহলে তুমি চিন্তা করো যে এক কার্বন থেকে দুইটা জিনিস বের হবে, অপসারণ বিক্রিয়া না, পাশাপাশি দুই কার্বন থেকে দুইজন বের হয়ে যাবে, তারপর আমাদের একটা পাই বন্ধন তৈরি করবে। তাহলে কী হবে? পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করবে, ওকে, পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে আমাদের কি তৈরি করবে ভাইয়া বলো তো? পাই বন্ধন তৈরি করবে। তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া অপসারণ বিক্রিয়া। আর ভাই আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রতিস্থাপন বিক্রিয়া তো তোমরা সবাই জানো। প্রতিস্থাপন বিক্রিয়াতে কী হবে? একজন ঢুকে আরেকজনকে বের করে দিবে, একজন ঢুকবে আরেকজন বের হয়ে যাবে, একজন ঢুকবে আরেকজন বের হয়ে যাবে। ওকে, মনে করো আমাদের ওই যে ক্লাসরুমের মধ্যে, এই যে তিনজন বসে আছে এই বেঞ্চে তিনজন বসে আছে, তো 1 2 3 এখন কি হবে? এ বের হয়ে যাবে এবং এর জায়গায় আরেকজন এসে একজন এসে ঢুকবে, মানে একজন বের করে আরেকজন ঢুকাবা। ওকে, এটাই হচ্ছে আমাদের কি বিক্রিয়া বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া। কারণ প্রতিস্থাপনের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের প্লাসকে সরাবে, মাইনাসকে সরাবে, প্লাসকে সরাবে, মাইনাসকে সরাবে। সবসময় একটা প্লাস গিয়ে একটা প্লাসকে লাথি মেরে বের করে দিবে, আবার একটা মাইনাস গিয়ে একটা মাইনাসকে লাথি মেরে বের করে দিবে। একটা প্লাস একটা মাইনাসকে বের করে দিতে পারে না, প্লাস মাইনাসের কাছে গেলে আটকায় যাবে, কিন্তু বের করতে পারবে না। তাহলে দেখো, একটা প্লাসকে সবসময় সরাই দিবে, একটা মাইনাসকে সরাই দিবে। ওকে, ফাইন। তো আমরা মোটামুটি এগুলো দেখুন। আর সমানুকরণ কি? সমানুকরণ বিক্রিয়া তো তোমরা জানোই। সমানুকরণ বিক্রিয়া কোনটা? বা সমানুকরণ বিক্রিয়া হচ্ছে সমানুতা তৈরি করবে, রাইট? তো এই সমানুকরণ বিক্রিয়া আমি তোমাদেরকে জাস্ট একটু একটা এক্সাম্পল দিয়ে দেই। যে সমানুকরণ একটা কথা মনে রাখবা, যে উপায় একটাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে গরম করতে হবে। উপায় একটাই কি করতে হয়? AlCl3 দিয়ে গরম করতে হয়, ওকে, গরম করতে হয়। তো মনে রাখবা যে যদি তুমি কখনো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া আছে, তাহলে বুঝবো এখানে একটা সমানুকরণ বিক্রিয়া হবে। কীরকম? ধরো আমি তোমাকে দিলাম CH3 CH2 CH2, হ্যাঁ,
তারপর তোমাকে দিলাম হচ্ছে CH2OH। দেখো এইখানে খেয়াল করো এইটা দেওয়া আছে, হ্যাঁ, CH3 CH2 CH2OH দেওয়া আছে। তো তুমি কি করবা দেখো খেয়াল করো, আর একটু ছোটো করে দিই তাহলে আমাদের লিখতে সুবিধা হয়। CH2OH, এখন এইটার মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। তাহলে এখানে কি হবে ভাইয়া, এখানে কি হবে, এখানের মধ্যে একটা সমানুতা তৈরি হবে। তো তুমি কি সমানুতা তৈরি করবে, এখানে জাস্ট এই CH3টাকে এখান থেকে সরাই এখানে নিয়ে যাও, দ্যাটস ইট, হ্যাঁ, অথবা ওইসটাকে সরাই এখানে নিয়ে আসো, জাস্ট অবস্থানটা চেঞ্জ করে দাও। তাহলে আমাদের কি হবে, এখানে CH3 CH, এই দিকে চলে যাবে CH3 আর এখানে থাকবে OH, সিম্পল। ওকে, তো দেখো তাহলে কি হচ্ছে আমাদের, এই যে আমাদের এটা ছিল হচ্ছে প্রোপানল 1, এটা হয়ে গেছে কি প্রোপানল 2। তো আমার যদি এরকম দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া আছে, তাপ দিছে, তাহলে তুমি বুঝবে এখানে আমাদের একটা কী তৈরি হবে, আমাদের একটা সমানুতা তৈরি হবে। তারপর যদি আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, এখানে ধরো এরকম দিলাম CH3 CH2, সে আমি একটু কালো কালি দিয়ে দেখাই তোমাদেরকে, এটা CH3, এটা হচ্ছে CH। তাহলে এখানে এরকম দিলাম CH3 CH2 CH2 CH3। এখন এইখানে তোমাকে দেওয়া আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে হিট দেওয়া আছে, তাপ দেওয়া আছে। তো একটা অ্যালকেনের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া আছে, তাহলে ভাইয়া কী বিক্রিয়া হবে ভাইয়া, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দিলে ভাইয়া সমানুকরণ বিক্রিয়া হয়। তার মানে এখানে আমাদের একটা সমানুতা তৈরি হবে। তো সমানুতাটা কী তৈরি হয়, অ্যালকেনের কোন সমাণু হয় ভাইয়া, শিকল সমাণু। তাহলে তুমি এখানে একটা শিকল সমাণু বানায় দাও। তোমরা তো গত ক্লাসে সমানুতা পড়ছো, সো আই গেস তোমরা সবাই পারবা যে CH3, তাহলে এই CH3টাকে জাস্ট যেই কার্বন থেকে খুলবা তারপরে কার্বন এনে লাগাই দিবা আর কি। তাহলে এখানে জাস্ট বসায় দাও CH3, তাহলে আমাদের যৌগটা হবে এই যৌগটা। ওকে, তো আমরা দেখো যে সমানুকরণ বিক্রিয়া কিন্তু খুবই সহজ। যদি কখনো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া আছে, যে কোনো বিক্রিয়াতে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া থাকে, আল্লাহর দুনিয়ার যে কোনো বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া থাকলেই বুঝবা সেখানে কী বিক্রিয়া হবে, সমানুকরণ বিক্রিয়া হবে। ওকে, সো সেই সমানুকরণ বিক্রিয়াগুলো কীরকম আমি তোমাদেরকে দেখাই দিলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা একটু দেখবা যে এই দুইটা বিক্রিয়াই কিন্তু আমাদের বইয়ের ভর্তি পরীক্ষাতে আসছে। ওকে, সো আমরা এই সমানুকরণ বিক্রিয়াকে একদম পাত্তাই দিই না, করি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে দুইটাই কিন্তু আমাদের বইয়ের ভর্তি পরীক্ষাতে আসছে। সো আমরা একটু এই সমানুকরণ বিক্রিয়ার কনসেপ্টটা একটু মাথায় রাখবো। তো সমানুকরণ খুবই সহজ আসলে, তো আই গেস পারবা তোমরা। এখন আমাদের একটু দেখো এবার মেইন যে বিক্রিয়াগুলো আমাদের আছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আমরা একটু আগাই। সেটা হচ্ছে সংযোজন, প্রতিস্থাপন আর হচ্ছে আমাদের অপসারণ। এখন এই যে সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া আমাদের কয় প্রকার? দেখো আমাদের এই সংযোজন বিক্রিয়া কয় প্রকার জানো? সংযোজন বিক্রিয়া হচ্ছে আমাদের দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। অ্যান্ড বাই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কে কে দেয়? বা আমার ডাবল বন্ড, তারপরে কে কে দেয় খেয়াল করো। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমাদের দিবে হচ্ছে ডাবল বন্ড, তারপরে আর কে দেয় ট্রিপল বন্ড, আর কে দেয় বেনজিন। ওকে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, বেনজিন, এরা কিন্তু আমাদের হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তার মানে আমাদের একটু আরেকবার বুঝি, আমাদের সংযোজন বিক্রিয়া কি হবে? পাই বন্ধন ভেঙে পাশাপাশি দুই টেবিলে দুইজন বসবে, পাই বন্ধন ভাঙবে পাশাপাশি দুই টেবিলে দুইজন বসবে। কারা আমাদের এরকম ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? বা ডাবল বন্ড, ট্রিপল বন্ড, বেনজিন, এরা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আল্লাহর দুনিয়ায় শুধুমাত্র কার্বনিল মূলক দেয়, HCr, ডাবল বন্ড ও H অথবা আর। আল্লাহর দুনিয়ায় শুধুমাত্র কার্বনিল মূলক দেয় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ওকে, শুধুমাত্র কার্বনিল মূলক। আর কার্বনিল মূলক কি তোমরা জানো? কার্বনিল মূলক কি? একটা ইদার অ্যালডিহাইড অথবা কি কিটোন, এটা কিন্তু শুরুতেই পড়ায় আসছি তোমাদেরকে। তো তার মানে এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দিবে? শুধুমাত্র আমাদের কার্বনিল মূলক দিবে। কার্বনিল মূলক মানে কি? অ্যালডিহাইড এবং কিটোন। তার মানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া আমাদের শুধুমাত্র অ্যালডিহাইড আর কিটোন দিবে। এবার দেখো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের ভাই প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার? বা প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আমাদের দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, তাই এখন দেখো এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা কারা দেয়? এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এটাকে বলা হয় ভাইয়া SE বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। প্রতিস্থাপনের ইংলিশটা হচ্ছে সাবস্টিটিউশন। আর এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এটাকে বলা হয় SN বিক্রিয়া। ওকে, তাহলে দেখো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এটাকে আমরা বলি হচ্ছে SE বিক্রিয়া, আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এটাকে আমরা বলি হচ্ছে SN বিক্রিয়া। তো এখন একটা জিনিস খেয়াল করো এখানে যে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা কারা দেয়? বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সাধারণত আমাদের অ্যালকেন, সেটা খুবই রেয়ার,
বাট এখানে মেইনলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হচ্ছে আমাদের বেনজিন এবং বেনজিনের জাতক। এই যে বেনজিন এবং বেনজিনের জাতক এরা আমাদের বাক্সের মধ্যে এই বেনজিনের অর্থোপ্যারা পজিশনে মেটা পজিশনে যে বিক্রিয়াগুলো করে সাধারণত তোমরা দেখে আসো, সেগুলো সব হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, সো তার মানে এই যে বেনজিন আমাদের কোন বিক্রিয়া দেয় বলো তো ভাই? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আর এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা কারা দেয়? দেখো, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আবার দুই প্রকার, এটা তোমরা জানো, SN1 আর একটা হচ্ছে আমাদের SN2। এখন এই SN1 আর SN2 বিক্রিয়া এগুলো সাধারণত কারা কারা দেয়? এগুলো হচ্ছে আমাদের ভাই অ্যালকাইল হ্যালাইড দেয়, তারপরে হচ্ছে আমাদের অ্যালকোহল দেয়, তারপরে হচ্ছে আমাদের ইথার দেয়, তারপরে ভাইয়া হচ্ছে আমাদের অ্যামিন দেয়, তারপরে হচ্ছে ভাই আমাদের ফেনল দেয়, তারপরে আর কে দেয় ভাইয়া? এরপর হচ্ছে আমাদের জৈব অ্যাসিড দেয়, RCOH দেয়, তারপরে কে দেয়? জৈব অ্যাসিডের জাতক দেয়, জাতককে RCOCl এরা দেয়, তারপরে RCONH2 এরা দেয়, তারপরে RCOOR প্রাইম এরা দেয়। মানে এরা সবাই আসলে আমাদের এই SN1 বা SN2 বিক্রিয়া দেয়, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেয়। তার মানে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, ইথার, ফেনল, অ্যামিন, তারপরে হচ্ছে তোমার জৈব অ্যাসিড, তারপরে এবং জৈব অ্যাসিডের যে জাতকগুলো আছে এরা সবাই কিন্তু আমাদের কি বিক্রিয়া দেয় ভাই বলো তো? SN1 এবং SN2 বিক্রিয়া দেয়। ওকে, সো আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কারা কারা দেয় সেটাও আমরা দেখলাম। আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কারা কারা দেয় সেটাও আমরা দেখে ফেললাম। তো এবার আমরা দেখবো হচ্ছে ভাই আমাদের অপসরণ বিক্রিয়া কারা কারা দেয়। তো এই জিনিসগুলো একটু তোমরা উঠায় রেখো। আমাদের ভাই অপসরণ বিক্রিয়া কারা কারা দেয় আমরা একটু দেখে ফেলি। দেখো ভাই আমাদের অপসরণ বিক্রিয়া কারা কারা দেয় জানো? অপসরণ বিক্রিয়া দেয় হচ্ছে আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, তারপরে দেয় হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, আর দেয় হচ্ছে আমাদের অ্যালকোহল। ওকে, বেসিক্যালি এই চারটাই হচ্ছে আমাদের অপসরণ বিক্রিয়া দেয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল। এরাই হচ্ছে আমাদের অপসরণ বিক্রিয়া দেয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, তারপরে কে? অ্যালকাইল হ্যালাইড আর কে? অ্যালকোহল। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল, এরা আমাদের হচ্ছে ভাইয়া অপসরণ বিক্রিয়া দেয়। তো আমরা তো সকল সমানুকরণ বিক্রিয়া দেখলাম, সমানুকরণ বিক্রিয়া কিন্তু আমাদের শেষ, আমরা কিন্তু দেখে ফেলছি আমাদের সমানুকরণ বিক্রিয়া। এবার আমরা একটু আমাদের এই অপসরণ বিক্রিয়াগুলো একটু দেখে আসি, যে আমাদের এক নজরে আমাদের যে অপসরণ বিক্রিয়াগুলো আছে তা আমরা একটু সেই অপসরণ বিক্রিয়াগুলো দেখে ফেলি। তো চলো আমাদের এই অপসরণ বিক্রিয়া, যে এক নজরে আমরা সকল অপসরণ বিক্রিয়াগুলো একটু দেখে ফেলবো। তো লক্ষ্য করো আমার এই অপসরণ বিক্রিয়াতে কি হয়, খেয়াল করো তো কে কে অপসরণ বিক্রিয়া দেয় ভাইয়া? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখন এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই কথাটার মানে হচ্ছে অ্যালকেন। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড মানে কি ভাইয়া? অ্যালকেন, রাইট? তো অ্যালকেন থেকে আমার কি অপসারণ হয় এটা একটু মাথায় রাখতে হবে। অ্যালকেন থেকে আমার H2 অপসারণ হয়। কি অপসারণ হয় ভাইয়া বলো তো? H2 অপসারণ হয়। এখন তুমি আগে একটু দেখো অপসারণ বিক্রিয়ার ডেফিনেশনটা কি? পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে কি বন্ধন তৈরি করবে ভাইয়া? পাই বন্ধন তৈরি করবে। পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করবে। ওকে, তার মানে এখানে কি হবে খেয়াল করো, দেখো তবে আমি যদি তোমাদেরকে বলি একটু লক্ষ্য করো যে আমাদের এখানে হাইড্রোজেন অপসারণ, H2 অপসারণ, মানে আমার এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে গেছে, দুইটা হাইড্রোজেন। এখন দেখো আমি যদি এখানে অ্যালকেন যদি হয় তাহলে আমি এটাকে এইভাবে লিখি CH3 CH3, তাহলে H2 অপসারণ, দুইটা হাইড্রোজেন বের হয়ে গেছে বা দুইটা হাইড্রোজেন বের হয়েছে। দুইটা কি এক কার্বন থেকে বেরোবে? অপসারণ বিক্রিয়ার ডেফিনেশন কী ছিল? এক কার্বন থেকে দুইটা বেরোবে নাকি পাশাপাশি দুই কার্বন থেকে দুইটা বেরোবে? কী ছিল ভাইয়া? পাশাপাশি দুই কার্বন থেকে দুইটা বেরোবে। যদি তাহলে কী হবে? এই কার্বন থেকে একটা বেরোবে, এই কার্বন থেকে একটা বেরোবে, তার মানে পাশাপাশি দুই কার্বন থেকে দুইটা বেরোবে। বের হইলে দেখো এখানে কি থাকবে? CH2, এখানে কি থাকবে ভাইয়া? CH2। এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি দুই কার্বন থেকে দুইটা বের হয়ে কি বন্ধন তৈরি করবে? পাই বন্ধন। তার মানে এদের মাঝখানে পাই বন্ধন তৈরি হবে। তো তার মানে দেখো আমার ছিল অ্যালকেন, আমার কি তৈরি হয়েছে বলো তো ভাইয়া? অ্যালকিন তৈরি হয়েছে, অ্যালকিন। এখন এই যে হাইড্রোজেন বের করলা, হাইড্রোজেন অপসারণ করলা, মনে রাখবা আল্লাহর দুনিয়ার যে কোনো বিক্রিয়া থেকে তুমি যদি হাইড্রোজেন বের করতে চাও, যে কোনো বিক্রিয়া থেকে হাইড্রোজেন বের করতে গেলে তোমাকে কি দেওয়া লাগবে ভাইয়া? কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কপার 300 ডিগ্রি সেলসিয়াস
অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আল্লাহর দুনিয়ার যে কোনো বিক্রিয়া থেকে আমি যদি হাইড্রোজেন বের করতে চাই আমি কি দিব, কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস দিলে হাইড্রোজেন বের হয়ে যাবে, শেষ। ওকে ফাইন, তাহলে এবার আসো এরপরেরটা আমরা একটু দেখে ফেলি। ধরো তোমাকে আমি এরকম বললাম যে ভাইয়া কি বলা যায়, যে মনে করো আমি তোমাকে এবার অ্যালকিন দিলাম, CH2 ডাবল বন্ড CH2। তো এই অ্যালকিনের মধ্যে যদি আমি এরকম দিই ভাইয়া কপার 300 ডিগ্রি সেলসিয়াস আর সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস, দেখো কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি দাও তাহলে কি হবে, দেখো CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে আমি কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি দিলাম। এদেরকে দিলেই জানি কি অপসারণ হয় ভাইয়া বলো তো, এদেরকে দিলেই হচ্ছে আমাদের H2 অপসারণ হয়, H2 অপসারণ। এখন তুমি বলো যদি H2 অপসারণ হয় কয়টা হাইড্রোজেন বেরোবে ভাইয়া, কয়টা হাইড্রোজেন বেরোবে, একটা হাইড্রোজেন না দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। দুইটাই কি এক কার্বন থেকে বেরোবে, না ভাইয়া দুইটা দুই কার্বন থেকে বেরোবে। তাহলে এই কার্বন থেকে একটা যাবে, এই কার্বন থেকে একটা যাবে, তাহলে আমি থাকবে কি CH ডাবল বন্ড CH। আর তোমরা তো জানো দুই কার্বন থেকে দুইটা বের হয়ে কি বন্ধন তৈরি করবে ভাইয়া, পাই বন্ধন তৈরি করবে। তার মানে আমার ছিল অ্যালকিন, আমি পাচ্ছি কি অ্যালকাইন। তার মানে দেখো অ্যালকিন থেকে কীভাবে অ্যালকাইন বানাবো আমরা কিন্তু সেটাও শিখে যাচ্ছি। ওকে, তো এখন এই যে দেখো হাইড্রোজেন বের করার জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমার হোক অ্যালকিন অথবা অ্যালকেন, মানে অ্যালকেন বা অ্যালকিন যেটাই হোক না কেন, এদের মধ্যে আমরা যদি প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই তাহলে মনে রাখবা এই ক্ষেত্রে প্রচুর হাইড্রোজেন বের হয়। অ্যালকিন দিলে অ্যালকিন থেকেও আমি অ্যালকাইন পাবো, আবার আমি যদি অ্যালকেন দেই সেখান থেকেও আমি অ্যালকাইনই পাবো। ওকে, সো এটা একটু মাথায় রাখতে হবে, এটা অনেক শক্তিশালী এবং এটা প্রচুর হাইড্রোজেন বের করে ফেলে, এটা একটা অনেক শক্তিশালী জারক। সো এটা প্রচুর হাইড্রোজেন বের করে ফেলবে, মানে অ্যালকেন দিলে অ্যালকেন থেকেও অ্যালকাইন পাবো, আমি যদি অ্যালকিন দিই অ্যালকিন থেকেও কী পাবো, অ্যালকাইন পাবো, মানে যত হাইড্রোজেন বের করা সম্ভব এ সবই বের করে ফেলে। ওকে, সো তার মানে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড 500 ডিগ্রি সেলসিয়াস এটা একটু মাথায় রাখবে, এও আমাদের হাইড্রোজেন বের করতে পারে। তাহলে হাইড্রোজেন কে বের করতে পারে, সাধারণত কপার 300 ডিগ্রি অথবা সিলভার 250 ডিগ্রি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক শক্তিশালী যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 500 ডিগ্রি সেলসিয়াস ইউজ করি। ওকে, তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের কি গেল বলো তো ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া গেল। এই দেখো আমাদের এগুলো সব কিন্তু অপসারণ বিক্রিয়া। তাহলে এগুলো আমাদের কার অপসারণ বিক্রিয়া গেল, দেখো এটা হলো অ্যালকেন, এটা অ্যালকিন, এবং এই যে অ্যালকেনের অপসারণ বিক্রিয়া আমরা দেখে ফেললাম। আমাদের এরকম অপসারণ বিক্রিয়া আর কে দেয়, আমাদের দেয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আর কে দেয় বলো তো ভাইয়া, অ্যালকোহল। তো আমরা আবার চলো আমাদের অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়াটা দেখে ফেলি। তো আমাদের অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়াটা কী ভাইয়া, এই যে অ্যালকাইল হ্যালাইড RX এর সাথে তুমি কি দিবা, তুমি হচ্ছে গরম দারু দিবা। এই RX এর মধ্যে তুমি যদি গরম দারু দাও, গরম দারু, তো তুমি যদি এখানে গরম দারু দাও, গরম দারু দিলে কি হবে ভাইয়া, এই RX এর মধ্যে গরম দারু দিলে তোমার এখান থেকে HX অপসারণ হবে, HX অপসারণ হবে, এবং তুমি উৎপাদ হিসাবে কি পাবা ভাইয়া, উৎপাদ হিসাবে তুমি পাবা হচ্ছে অ্যালকিন, উৎপাদ হিসাবে অ্যালকিন পাবা। তো ভাই গরম দারু বলতে আসলে কি বোঝায়, গরম দারু বলতে বোঝা হচ্ছে এরকম যে এই যে ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহল হচ্ছে আমাদের কি ভাই দারু। আর এই যে ক্ষার পরিবেশ কি করে, ক্ষার হচ্ছে পরিবেশ গরম করে। তার মানে আমি যদি এই জায়গাতে তোমার একটা যে কোনো ক্ষার দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তার ভিতরে অ্যালকোহল দিই, তাহলে সেটাও কিন্তু আমাদের গরম দারু মিন করবে। আবার এই বিক্রিয়াটাতে তোমার যদি এরকম আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় এরকম কথা না বলা থাকে, ধরো আমাকে এরকম বলে দিল CH3 CH2OH প্লাস মনে করো উপরে তাপ দেওয়া আছে আর এখানে মনে করো RX এর সাথে বিক্রিয়া দেওয়া আছে, তো তাহলে এখন এইখানেও কি বিক্রি হবে খেয়াল করো, আমার অ্যালকোহল আছে, তাপ আছে, এটা কিন্তু গরম দারু, এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে গরম দারু আছে, তাহলে আমাদের কি হবে, HX অপসারণ হবে, আর উৎপাদ হিসেবে আমরা কী পাবো, অ্যালকিন পাবো। তো চলো আমরা একটা বিক্রিয়া দেখি, বিক্রিয়া দেখে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। তো ধরো এরকম দেওয়া আছে যে CH3 CH2Cl, এখন এর মধ্যে মনে করো আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলও দিলাম। দেখো এটা মানে কি, ক্ষার পরিবেশ গরম করে তার ভিতরে অ্যালকোহল আছে, তার মানে এটা কিন্তু আমাদের একটা গরম দারু, রাইট, এটা আমাদের একটা গরম দারু। তাহলে দেখো KOH অ্যালকোহলীয়, এটা হচ্ছে আমাদের একটা গরম দারু। তাহলে দেখো আমার এই যে গরম দারু আমি দিলাম, তো কিসের মধ্যে দিলাম, CH3 CH2Cl। তো এর মধ্যে যদি আমি গরম দারু দিই, এখান থেকে কী বেরোবে ভাইয়া, HX অপসারণ হবে, মানে HCl অপসারণ হবে, মানে HCl বের হবে। তো ভাইয়া
HCl যদি বের হয় তাহলে তুমি খেয়াল করো তো কোত্থেকে কে বেরোবে, খেয়াল করো এই কার্বনে কে আছে, এই কার্বনে ভাইয়া ক্লোরিন আছে, তাহলে অবশ্যই এই কার্বন থেকে ক্লোরিন যাবে। হাইড্রোজেন কোত্থেকে যাবে, হাইড্রোজেন কি ভাই এই কার্বন থেকে যাবে না ভাইয়া, হাইড্রোজেন কিন্তু তোমার এই কার্বন থেকে যাবে না, কারণ আমরা জানি এক কার্বন থেকে একটাই বেরোতে পারে। তাহলে হাইড্রোজেন কোত্থেকে যাবে, তার পাশের কার্বন থেকে। যদি পাশের কার্বন থেকে যায় তাহলে এখানে কি বাকি আছে বলো তো, CH2, এইখানে ক্লোরিন গেছে, তাহলে এখানে কি বাকি আছে CH2। আর আমরা কি জানি বলো তো ভাইয়া, এরা বের হয়ে গেল অপসারণ বিক্রিয়াতে কি বন্ধন তৈরি হয়, পাই বন্ধন তৈরি হয়, তার মানে এদের মাঝখানে পাই বন্ধন তৈরি হবে। দেখো আমরা কিন্তু এখান থেকে অ্যালকিন পাচ্ছি। ওকে, সো দেখো এই যে এটাই হচ্ছে আমাদের আসলে ভাইয়া এই অপসারণ বিক্রিয়া। কার অপসারণ বিক্রিয়া, আরএক্সের অপসারণ বিক্রিয়া। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে এরকম দিলাম আমি যে CH3 CH2, তারপরে এইখানে Cl CH, আর ধরো এখানে দিলাম CH3। তো এর মধ্যে মনে করো আমাদের এই যে KOH অ্যালকোহলীয় দেওয়া, এরকম দেওয়া আছে KOH অ্যালকোহলীয়। তাহলে এখানে কি হবে ভাই, KOH অ্যালকোহলীয় দিলে আমরা সবাই জানি আমার এখান থেকে হচ্ছে HCl বের হয়ে যাবে, যেহেতু এটা একটা অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখান থেকে কী হবে, HCl অপসারণ হবে, HCl অপসারণ। এখন HCl অপসারণ হলে কী হবে ভাই একটু লক্ষ্য করো, আমার HCl অপসারণ হলে খুব সিম্পল জিনিস ভাইয়া, এই যে এই ক্লোরিনটা এই কার্বনের সাথে, তার মানে এখান থেকে ক্লোরিন যাবে, এই কার্বন থেকে ক্লোরিন যাবে 100% শিওর। তাহলে হাইড্রোজেন কোত্থেকে যাবে, হাইড্রোজেন ভাই পাশের কার্বন থেকে যাবে, কারণ পাশে দেখো এই পাশেও একটা কার্বন আছে, এই পাশেও একটা কার্বন আছে, দুই পাশেই কার্বন আছে। ভাই কোন কার্বন থেকে যাবে, এই কার্বন থেকে যাবে নাকি ভাই এই কার্বন থেকে যাবে? তাহলে খেয়াল করো এখানে আমাদের একটা কার্বন, এখান থেকে ক্লোরিন গেল, তাহলে হাইড্রোজেন কোত্থেকে যাবে, এই পাশ থেকে যাবে না এই পাশ থেকে যাবে? তবে মনে রাখবা হাইড্রোজেন বের হওয়ার সময় যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে, হাইড্রোজেন বের হওয়ার সময় যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে। তার মানে আমার এই জায়গা থেকে হাইড্রোজেনটা বেরোবে, তাহলে আমার কি থাকতেছে দেখো তো ভাইয়া, CH3, এখানে থাকবে CH, এরপর এখান থেকে ক্লোরিন চলে যাবে, এখানে থাকবে CH, এবং এইখানে থাকবে কি CH3, আর এদের মাঝখানে কি বন্ড, ডাবল বন্ড। ওকে, এবং এই যে উৎপাদটা তুমি পাইলা, এই উৎপাদটা তুমি পাবা হচ্ছে 80% ক্ষেত্রে এরকম উৎপাদ পাবা। 80% ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন যাবে, তাহলে হাইড্রোজেন বেরোয়ার সময় যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন বেরোবে কত পার্সেন্ট ক্ষেত্রে, 80% ক্ষেত্রে। আর বাকি 20% ক্ষেত্রে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখান থেকে বেরোবে। তো এই কথাটা কে বলছে, এই কথাটা কে বলছে জানো, এটা বলছে হচ্ছে সাইজেফ। কে বলছে, সাইজেফ। এবং এটা কি আমরা বলি হচ্ছে সাইজেফের নীতি। তো তার মানে দেখো সাইজেফের নীতি কখন প্রযোজ্য ভাইয়া, সাইজেফের নীতি হচ্ছে আমাদের হাইড্রোজেন বের হওয়ার সময় প্রযোজ্য, হাইড্রোজেন বের হওয়ার সময়। তো হাইড্রোজেন যখন বেরোবে তখন কোন দিক থেকে বেরোবে ভাইয়া, যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে। এটাকে আমরা কি বলি ভাই, এটাকে আমরা বলি হচ্ছে সাইজেফের নীতি। ওকে, তো আই গেস তোমরা এই বিক্রিয়াগুলো বুঝতে পারছো। তো এখন যদি আমি তোমাদেরকে এরকম অপসারণ বিক্রিয়া দেই, তোমরা কিন্তু এখন খুব সহজেই করে ফেলতে পারবা, কোনো সমস্যাই হবে না। তো দেখো আমাদের এই আরএক্সের অপসারণ বিক্রিয়া গেল। তাহলে আমাদের ফার্স্টে ছিল কি বলতো, অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আমরা দেখছি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং কার্বন কার্বন ডাবল বন্ড, এদের থেকে কি অপসারণ হয়, H2 অপসারণ হয়। আর H2 অপসারণ করতে গেলে আমাদের কি দিতে হয়, কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা কি সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা কি দেখলাম, আমাদের এর পরেরটা দেখলাম আমাদের অ্যালকাইল হ্যালাইড। আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে কি অপসারণ হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে আরএক্স থেকে আমাদের HX অপসারণ হয়, HX অপসারণ। এই HX অপসারণ হইলে কি দিয়ে HX অপসারণ করতে হয় ভাইয়া, গরম দারু, গরম দারু দিলে আমাদের HX অপসারণ হয়। ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়াও শেষ। এখন আমাদের আর অপসারণ বিক্রিয়া কে দেয়, বা অপসারণ বিক্রিয়া আমাদের দেয় আর শুধুমাত্র হচ্ছে অ্যালকোহল। কে দেয় ভাই বলো তো, শুধুমাত্র অ্যালকোহল দেয়। তার মানে আমরা এখন দেখবো হচ্ছে আমাদের এই অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া। তাহলে দেখো এই অ্যালকোহলের অপসারণ বিক্রিয়া কী কী একটু লক্ষ্য করো। দেখো ভাইয়া অ্যালকোহলের দুই ধরনের অপসারণ বিক্রিয়া আছে। একটা হচ্ছে অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া, হাইড্রোজেন অপসারণ। আরেকটা হচ্ছে ভাইয়া অ্যালকোহলের, খেয়াল করো এটা হচ্ছে পানি অপসারণ, H2O অপসারণ। এখন একটু চিন্তা করে তোমরা বলো তো ভাইয়া, যদি আমি হাইড্রোজেন অপসারণ করতে যাই, যদি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণ করতে যাও, তাহলে তোমাকে প্রভাবক হিসেবে কি দেওয়া লাগবে ভাই? আল্লাহর দুনিয়ার যে কোনো বিক্রিয়া থেকে হাইড্রোজেন বের করতে গেলে আমরা প্রভাবক হিসেবে কি দেই ভাইয়া, কি দেই, কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস। এবং তুমি যদি এটা দাও, এখান থেকে হাইড্রোজেন বের হয়ে আমরা কি পাবো উৎপাদ হিসেবে জানো, আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড
অথবা কিটোন পাবো, অ্যালডিহাইড পাবো, ইদার অ্যালডিহাইড পাবো অথবা তুমি হচ্ছে এখান থেকে কিটোন পাবা। আর দেখো এই অ্যালকোহলের মধ্যে তোমার হচ্ছে পানি অপসারণ বিক্রিয়া, তো অ্যালকোহলের থেকে আবার পানি অপসারণ, পানি অপসারণ বিক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে নিরুদন বিক্রিয়া, নিরুদন। এখন এই পানি অপসারণ বা হচ্ছে আমাদের যে নিরুদন বিক্রিয়া, এই নিরুদন বিক্রিয়াতে আমাদের হচ্ছে কি ইউজ করি আমরা এখানে প্রভাবক হিসেবে কাকে দিব, আমরা প্রভাবক হিসেবে দিব হচ্ছে H2SO4। যে কোনো পানি অপসারণ বিক্রিয়াতেই আমরা এই ধরনের প্রভাবকগুলো ইউজ করবো, H2SO4, H3PO4, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, আমাদের P2O5, এই ধরনের আমরা একটা নিরোধক ব্যবহার করব। তার মানে দেখো একটা অ্যালকোহল আমাদের কয় ধরনের অপসারণ বিক্রিয়া দেয়, দুইটা অপসারণ বিক্রিয়া দেখায়, হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া, আরেকটা কি বলতো পানি অপসারণ বিক্রিয়া। এবং এই পানি অপসারণ বিক্রিয়াতে উৎপাদ হিসেবে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ভাইয়া অ্যালকিন, অ্যালকিন। ওকে, অ্যালকিন পাবো। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখলে হয়তো জিনিসটা বুঝতে পারবো, খুব সহজেই বুঝতে পারবো, আয়ত্ত করে ফেলতে পারবো। ধরো আমি একটা অ্যালকোহল নিলাম বা CH3CH2OH। এখন এর মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড দিলাম H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটাকে আমাদের গাঢ় দেওয়া লাগবে। ওকে, এবং এই বিক্রিয়াতে আমাদের টেম্পারেচার প্রায় 170 ডিগ্রি, মানে অনেক টেম্পারেচার লাগে, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো আমাদের এখানে দেওয়া লাগে। তো তুমি যদি এই অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও, দিয়ে যদি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে এখান থেকে কী অপসারণ হবে বলো তো? অ্যালকোহলের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিলে কী অপসারণ হয়? পানি অপসারণ হয়। পানি অপসারণ মানে কি বলো তো? পানি মানে কি? HOH অপসারণ, H আর OH অপসারণ। তার মানে তুমি বলো এক জায়গা থেকে H যাবে, আরেক জায়গা থেকে OH যাবে। এখন তুমি বলো কোন জায়গা থেকে কে যাবে বলো তো ভাইয়া? এই কার্বন থেকে আমাদের কে যাবে? এই কার্বন থেকে আমাদের OH যাবে, রাইট? তাহলে এই কার্বন থেকে আমাদের কে যাবে? এই কার্বন থেকে আমাদের হাইড্রোজেন যাবে। তাহলে আমরা কি পাবো? এখান থেকে যাবে হাইড্রোজেন, এখান থেকে যাবে হচ্ছে OH। তাহলে আমরা কি পাবো দেখো তো? এখানে পাবো হচ্ছে আমরা CH2, এখানে পাবো হচ্ছে আমরা CH2, রাইট? এখান থেকে OH, এখান থেকে হাইড্রোজেন, CH2 মাঝখানে কি বন্ড হবে বলো তো ভাইয়া? মাঝখানে হবে আমাদের ডাবল বন্ড, দ্যাটস ইট, আমরা অ্যালকিন পাচ্ছি। এখন তুমি একটু চিন্তা করো, ধরো আমি যদি এরকম হয়, এরকম দিই তোমাদেরকে, এবার CH3 এইখানে দিলাম OH। ওকে, তো এটার মধ্যে মনে করো আমি এবার সালফিউরিক অ্যাসিড দিলাম H2SO4, এবং ধরো কনসেন্ট্রেটেড দিয়ে দিলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন তোমরা বলো তো ভাইয়া কী হবে যদি এইখানে আমাদের এই, এবং তাপ দিলাম সেই আগের মতোই তাপ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তাহলে বলো এটাকে একটা অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে সালফিউরিক অ্যাসিড দিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাহলে অবশ্যই কী অপসারণ হবে? পানি অপসারণ হবে। আর পানি অপসারণ হলে কী হবে ভাই বলো তো? এই কার্বন থেকে কে যাবে? এই কার্বন থেকে যাবে হচ্ছে আমাদের OH। আর তাহলে বা হাইড্রোজেন কোন কার্বন থেকে যাবে? বা পাশের কার্বন, পাশের কোনটা থেকে যাবে? যেটাতে কম আছে হাইড্রোজেন, কোনটাতে কম আছে? দুটাতেই সেম আছে, তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো এক পাশ থেকে নিলেই হয়। ধর আমি এই পাশ থেকে নিলাম, তাহলে আমাদের কি দাঁড়াবে দেখো তো জিনিসটা? CH3, তারপরে মাঝখানে OH চলে গেছে, তাহলে থাকবে CH, আর এখান থেকে হাইড্রোজেন গেলে CH2, আর মাঝখানে এদের মাঝখানে কি বন্ড? ডাবল বন্ড, কারণ অপসারণ বিক্রিয়াতে ডাবল বন্ড তৈরি হবে। সিম্পল, দেখলা? তাহলে মানে আমরা কিন্তু অ্যালকোহলের কী অপসারণ বিক্রিয়া দেখতেছি? এগুলো হচ্ছে অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়া। অ্যালকোহলের দুই ধরনের অপসারণ বিক্রিয়া আছে, একটা পানি অপসারণ, একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন অপসারণ। তো এবার দেখো তোমাদেরকে যদি এখন আমি এই অ্যালকোহলেরই আরেকটা অপসারণ বিক্রিয়া দিই, তোমরা কিন্তু এখন করে ফেলতে পারবা। সেটা কীরকম? ধরো আমি তোমাদেরকে এরকম দিলাম CH3CH2COH, এখানে H, CH3। এখন এইটার মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড দিলাম H2SO4, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম। বলো তো কী হবে তাহলে? এখন ভাইয়া আমি এই অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, দিলে কী হবে বলো তো? এই কার্বন থেকে কে যাবে গাইজ? এই কার্বন থেকে কে যাবে বলো? এখান থেকে কে যাবে ভাইয়া? এখান থেকে OH যাবে, রাইট? এখন হাইড্রোজেনটা কোন কার্বন থেকে যাবে? এই কার্বন থেকে যাবে না এই কার্বন থেকে যাবে? তোমরা প্রত্যেকেই এখন জানো হাইড্রোজেন বের হওয়ার সময় কোন কার্বন থেকে যাবে ভাইয়া? যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে, তার মানে এখান থেকে যাবে। এবং এটাকে আমরা কি বলবো? এই যে মাঝের এই কার্বনটা থেকে যাবে CH, তাহলে এর পাশে থাকবে CH, এরপরে থাকবে CH3, মাঝখানে থাকবে ডাবল বন্ড। এবং তোমরা জানো এই নীতিটার নাম কি ভাই? এটাকে বলা হয় সাইজেফের নীতি। হাইড্রোজেন বের হওয়ার সময় যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে বের হবে। ওকে, তার মানে দেখো আমার কিন্তু অ্যালকোহলের সকল পানি অপসারণ বিক্রিয়াও কিন্তু আমরা দেখে ফেললাম। তো আই গেস এগুলো নিয়ে তোমাদের আর কোনো প্যারা হবে না এখন থেকে, তোমরা ইনশাল্লাহ পারবা। এখানে শুধু সালফিউরিক অ্যাসিড না, এখানে এই যে কোনো একটা নিরোধক দিলেই কিন্তু আমাদের সেম বিক্রিয়াগুলোই হইতো। তো আমরা অ্যালকোহলের পানি অপসারণ বিক্রিয়া দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাই অ্যালকোহলের এখান থেকে দেখো হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া।
তো চলো আমরা দেখে ফেলি অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণ। এখন এই অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণটা কীভাবে হয় সেটা একটু আমরা একটু দেখে ফেলি। ধরো আমার কাছে এরকম একটা অ্যালকোহল আছে CH3CH2OH, ওকে। এখন এর মধ্যে আমি যদি কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে কি হবে? দেখো অ্যালকোহলের মধ্যে কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা তুমি সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলা, তাহলে এটা দিলে কি বের হয়? হাইড্রোজেন বের হয়, রাইট? হাইড্রোজেন কোত্থেকে বেরোবে? এই যে অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, এখান থেকে দেখো এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন যাবে, সোজা কথা আগেই মনে রাখবা, অক্সিজেন থেকে একটা যাবে, আর আরেকটা হাইড্রোজেন কোত্থেকে যাবে? তার ঠিক পাশের থেকে, তার ঠিক পাশে কি আছে? কার্বন, তাহলে এই কার্বন থেকে একটা যাবে। তাহলে দেখো দেখুন কি থাকতেছে এখানে, দেখো তো থাকতেছে CH3, এরপরে দেখো এখানে কি থাকতেছে CH, আর এইখানে কি থাকতেছে দেখো তো O, এখানে থাকতেছে শুধু O। এই খেয়াল করো CH3, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে হয়ে গেল। এবং এদের মাঝখানে কি বন্ড হবে ভাই বলো তো? এদের মাঝখানে হবে ডাবল বন্ড, পাই বন্ড হবে, ওকে। এবং এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি CH3CHO, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড। তার মানে দেখো আমার অ্যালকোহল থেকে যদি আমি কপার 300 ডিগ্রি সেলসিয়াস বা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস দিই, তাহলে হাইড্রোজেন অপসারণ হয় এবং আমি পাবো কি বলো তো ভাই? আমি পাবো হচ্ছে অ্যালডিহাইড। এবং দেখো যদি আমি এরকম একটা অ্যালকোহল নিতাম তাহলে কি হতো ভাইয়া? দেখো CH3CH3, এইখানে নিলাম হচ্ছে OH। এখন এইটার মধ্যে আমি যদি কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাহলে এবার কি হবে? কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস দিলে অবশ্যই অ্যালকোহলের মধ্যে এইটা দিছ। আর তুমি জানো আল্লাহ দুনিয়ার যে কোনো বিক্রিয়ায় কপার 300 ডিগ্রি সেলসিয়াস অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস দিলে কী হয় ভাইয়া? হাইড্রোজেন অপসারণ হয়। হাইড্রোজেন অপসারণ হবে ভাই, এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন যাবে, আরেকটা হাইড্রোজেন কোত্থেকে যাবে? অবশ্যই কি এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন যাবে, রাইট? তার পাশের কার্বন থেকে। তাহলে এখন দেখো তো আমাদের কী পাবো? আমরা এখানে উৎপাদ কী পাবো? CH3CO, তারপরে CH3, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন, দেখো অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। তাহলে বলো তো ভাই এদের মাঝখানে কী বন্ধন তৈরি হবে? পাই বন্ধন। তুমি কি পাচ্ছ ভাইয়া? তুমি কিটোন পাচ্ছ, রাইট? তাহলে এটা থেকে তুমি পেলে অ্যালডিহাইড, এটা থেকে তুমি কী পাইলা? কিটোন। এবার একটু খেয়াল করো তো ভাইয়া, এর পরেরটাতে আমরা একটু যদি দেখি CH3C, এইদিকে OH, এইদিকে CH3, এইদিকে CH3, ওকে। এবং এইটার মধ্যে তুমি যদি কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে কি হবে? দেখো এটার মধ্যে তুমি যদি কপার 300 ডিগ্রি দাও অথবা সিলভার 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে কি হবে? বা অবশ্যই কি হাইড্রোজেন বেরোবে। অ্যান্ড হাইড্রোজেন কোত্থেকে বেরোবে? খেয়াল করো, হাইড্রোজেন বেরোবে এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, তাহলে এর পাশের থেকে আরেকটা হাইড্রোজেন বেরোবে। এর পাশে কে আছে? এর পাশে কার্বন। এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে নাকি? নাই, আছে নাই। তাহলে এখানে কি হাইড্রোজেন অপসারণ হওয়া সম্ভব? না, সম্ভব না। তার মানে আমাদের এই বিক্রিয়াটা হবে না, ওকে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণ করলে আমরা অ্যালডিহাইড পাই, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে হাইড্রোজেন অপসারণ করলে আমরা কিটোন পাই, আর 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কোনো হাইড্রোজেন অপসারণ করা যায় না। এবং এই যে হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া, আমরা যে বলি হাইড্রোজেন অপসারণ, হাইড্রোজেন অপসারণ মানে হচ্ছে জারণ বিক্রিয়া। দেখো অর্গানিক কেমিস্ট্রিতে অক্সিজেন ঢুকানো মানে জারণ বিক্রিয়া, হাইড্রোজেন বের করা মানে, হাইড্রোজেন ঢুকানো মানে হচ্ছে দেখো অক্সিজেন ঢুকানো মানে জারণ বিক্রিয়া, হাইড্রোজেন ঢুকানো মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে বলো তো হাইড্রোজেন বের করা মানে কি? দেখো হাইড্রোজেন ঢুকলে বিজারণ, তাহলে হাইড্রোজেন বের হইলে কি হবে? জারণ। তাহলে দুইভাবে জারণ করা যায়, একটা হচ্ছে অক্সিজেন ঢুকে জারণ হবে অথবা হাইড্রোজেন বের হয়ে জারণ হবে। তুমি একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের হাইড্রোজেন বের হচ্ছে, তার মানে এগুলো কিন্তু আমাদের জারণ বিক্রিয়া। তার মানে আমি বলতেই পারি 1 ডিগ্রি অ্যালকোহলের হাইড্রোজেন অপসারণ হলে অ্যালডিহাইড পাওয়া যায়, অথবা আমি এভাবেও বলতে পারি 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কিটোন পাওয়া যায়, আর 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ করাই যায় না, জারণ হয় না, ওকে। তো দেখো আমি কিন্তু অ্যালকোহলের যতগুলো হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া ছিল আমি দেখে ফেললাম, অ্যালকোহলের যত ধরনের পানি অপসারণ বিক্রিয়া ছিল সেটাও আমি দেখে ফেললাম। তো তার মানে আমার কিন্তু যত ধরনের আমার বইয়ে অপসারণ বিক্রিয়া আছে আমি কিন্তু আমার সেই অপসারণ বিক্রিয়াগুলো সবই দেখে ফেললাম, ওকে। তো তার মানে আমার কিন্তু অপসারণ বিক্রিয়া সব শেষ।
তো তাহলে দেখো আমাদের যতগুলো অপসারণ বিক্রিয়া ছিল আমরা সব অপসারণ বিক্রিয়া দেখে ফেলছি। তো আমাদের মোটামুটি সবই ডান। তো আমাদের সকল সমানুকরণ বিক্রিয়া শেষ, আমাদের সকল অপসারণ বিক্রিয়া শেষ, এবং এই অপসারণ বিক্রিয়াতে আমরা এখন ছোট্ট একটা জিনিস দেখে ফেলি। সেটা হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই জিনিসটাতে এটা বেশি ইম্পর্ট্যান্ট, যে আমাদের যে অপসারণ বিক্রিয়া আছে, অপসারণ বিক্রিয়া, এই অপসারণ বিক্রিয়া হচ্ছে আমাদের বেসিক্যালি ভাই দুই প্রকার। অপসারণ বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে E1 আর একটাকে আমরা বলি হচ্ছে E2। অপসারণ বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় E1 আর একটা হচ্ছে আমাদের E2। এখন তোমাদের এইখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভাইয়া এইদের সক্রিয়তার ক্রমটা কি, এই E1 এর সক্রিয়তার ক্রম কি আর আমাদের E2 এর সক্রিয়তার ক্রম কি। ওকে, জাস্ট এই E1 অপসারণ বিক্রিয়া আমাদের দুই প্রকার, একটা আমাদের E1 অপসারণ বিক্রিয়া আর একটা হচ্ছে আমাদের E2 অপসারণ বিক্রিয়া। তো আমাদের এই অপসারণ বিক্রিয়াতে যেটা মনে রাখতে হবে সেটা কী ভাই? সেটা হচ্ছে এদের সক্রিয়তাটা মনে রাখা লাগবে। ওকে, তো আমাদের ভাইয়া এই E1 এর সক্রিয়তার ক্রমটা কি? E1 এর সক্রিয়তার ক্রমটা হচ্ছে ভাইয়া 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে আমাদের E2 সক্রিয়তার ক্রমটা কি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে E1 হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর আমাদের E2 কি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ওকে, তো এই সক্রিয়তার ক্রমটা আমাদের একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আমাদের এটার মেকানিজম জানার খুব একটা দরকার নাই, এটার মেকানিজম আমাদের পরীক্ষায় আসে না। তো আমাদের এখান থেকে জাস্ট এই সক্রিয়তার ক্রম জানাটা বেশ ইম্পর্ট্যান্ট। এবং এই E1 এবং E2 বিক্রিয়া যে তুমি সক্রিয়তার ক্রম দেখলা, এই কথাটার মানে কি দেখো? এটার মানে হচ্ছে 3 ডিগ্রি হলেই সবসময় আমাদের হবে E1 বিক্রিয়া, 1 ডিগ্রি দেখলেই আমরা বুঝবো সেটা হবে আমাদের E2 বিক্রিয়া, আর যদি 2 ডিগ্রি হয়, সেই 2 ডিগ্রি হলে সে আমাদের কী দিতে পারে ভাইয়া? সে আমাদের E1ও দিতে পারে, আবার সে হচ্ছে আমাদের E2ও দিতে পারে। তো E1 কখন দিবে ভাইয়া? যদি আমাদের দ্রাবকটা অপোলার হয়, দ্রাবক যদি অপোলার হয় তাহলে E1 বিক্রিয়া, আর দ্রাবক যদি আমাদের পোলার হয় তাহলে সেটা হবে আমাদের E2 বিক্রিয়া। তো ভাই আমরা তাহলে এতক্ষণ কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে সকল, দেখো আমাদের বইয়ে যত ধরনের সমানুকরণ বিক্রিয়া আছে আমরা কিন্তু শেষ করে ফেলছি, সমানুকরণ ডান। এরপরে খেয়াল করো আমার যত ধরনের অপসারণ বিক্রিয়া ছিল আমি কিন্তু ডান। এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, এদের সবারই কী ধরনের অপসারণ বিক্রিয়া আছে সেটাও কিন্তু আমরা দেখে ফেললাম। অপসারণ বিক্রিয়া কিন্তু আমাদের ডান। আমাদের কিন্তু সকল সমানুকরণ বিক্রিয়াও কি ডান। তাহলে এখন তোমরা বলতে পারো ভাই এই বিক্রিয়া কই? এই যে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কই, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কই, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কই, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কই, এরা কোথায়? এই বিক্রিয়াগুলো কোথায়? খেয়াল করো ভাই এই বিক্রিয়াগুলো কোথায়? তো ভাইয়া এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে ভাই এই বিক্রিয়াগুলো কই, ভাই এই বিক্রিয়াগুলো কই আছে? এই বিক্রিয়াগুলো তুমি দেখে ফেলছো অলরেডি, তুমি এই বিক্রিয়া করে ফেলছো, সবগুলো বিক্রিয়া তুমি করে ফেলছো। কই করছো ভাইয়া? দেখো আমাদের মনে আছে কি না, আমরা কিন্তু আগের ক্লাসে আমরা অ্যালকিনের বিক্রিয়া করে ফেলছিলাম। দেখো অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকাইনের বিক্রিয়া মনে আছে তোমাদের? দেখো এই যে বেয়ার টেস্ট তোমাদেরকে দেখাইছিলাম না, এটার সাথে এরা দিলে কি হয়। তারপরে যে অ্যালকোহলের বিক্রিয়া দেখাইছিলাম আমরা, পানির বিক্রিয়া 20% সালফিউরিক অ্যাসিডের সাথে, এগুলো কিন্তু আমি সব তোমাদেরকে পড়াই ফেলছি। এই যে অ্যালকিনের যে বিক্রিয়াগুলো তোমরা এতক্ষণ ধরে দেখে আসলা, আগের ক্লাসে দেখলা, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া। ওকে, তার মানে দেখো আমার কিন্তু ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া আমি অলরেডি দেখে ফেলছি। তাহলে ভাই আমার নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া কই? ভাই নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া তো তুমি দেখছো, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া তুমি দেখো নাই? দেখছো ভাই, কই দেখছো? এই যে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া তো আমি তোমাদেরকে একটু আগেও দেখাইছি। সেটা কি ছিল ভাই? এই যে দেখো এইগুলোর সাথে বিক্রিয়া, এই যে গ্রিগনান বিকারকের সাথে বিক্রিয়া দিচ্ছিলাম আমরা, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল বানালাম। তো এগুলো কিন্তু সবই ছিল আমাদের হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। আমার কিন্তু নিউক্লিওফিলিক যুত বিক্রিয়াও শেষ। তাহলে ভাই আমার প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ভাই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখছো? বেনজিনের বিক্রিয়াগুলো মনে আছে না? যে আমাদের ক্লোরিনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন মনে আছে? তো ওই যে বেনজিনের যে বিক্রিয়াগুলো দেখছিলাম না, ওগুলোই সব হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ভাই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কোনগুলা? দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের মনে আছে অনেকগুলো কঠিন বিক্রিয়া আমরা দেখছিলাম, আননোন বিক্রিয়া বলছিলাম যে এগুলো হচ্ছে আসলে আমরা কীভাবে করবো, যে প্লাস মাইনাসে ভেঙে। এই যে দেখো এই ধরনের বিক্রিয়া তুমি দেখো তোমার খাতার মধ্যে করা আছে এই বিক্রিয়াগুলো, এগুলো সব হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে দেখো আমার যত ধরনের বিক্রিয়া আছে বইয়ের মধ্যে সকল ধরনের বিক্রিয়া তুমি করে ফেলছো, এর ম্যাক্সিমাম বিক্রিয়াই কিন্তু তোমার করা শেষ। তো তাহলে এখন ভাই আমাদের তো তাহলে আসলেই অর্গানিক কেমিস্ট্রির তোমার ম্যাক্সিমাম শেষ।
তোমার অর্গানিক কেমিস্ট্রিতে তুমি নামকরণ পড়ছো, তুমি সমানুতা পড়ছো, এবং এই যে আজকের যে লেকচারগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই লেকচারগুলো করার পর কিন্তু তোমার অর্গানিকের ম্যাক্সিমাম জিনিসই শেষ হয়ে যায়। খুবই অল্প অল্প জিনিস বাকি থাকে অর্গানিক কেমিস্ট্রিতে, তোমার হয়তো আর 20 to 30% অর্গানিক কেমিস্ট্রিতে বাকি আছে। অ্যান্ড তাহলে পরবর্তীতে আমরা ক্লাসের মধ্যে যেগুলো পড়বো এগুলো হচ্ছে তোমাদের এই যে কনসেপ্টগুলো শেখালাম এগুলোরই প্র্যাকটিস। তুমি দেখবা বাকি সব বিক্রিয়াই সেম, এই বিক্রিয়াগুলোই বারবার রিপিট হবে, এগুলোই বারবার রিপিট হবে, এই কনসেপ্টটাই তোমার কাছে বারবার রিপিট হবে। সো এইটাই হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রির মেইন বেস বা ভিত্তি। তো আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির এই ভিত্তিটা দাঁড় করায় দেওয়া, যেন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা কোনোদিন ভয় না পাও। এই দুটো লেকচার তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, তোমরা এই দুটো লেকচার বারবার দেখবা। ওকে, তাহলে তুমি দেখবা যে আস্তে আস্তে তুমি অর্গানিক কেমিস্ট্রি তুমি অনেক স্ট্রং পয়েন্ট তৈরি হয়ে গেছে। তো আমাদের এই যে যেই বিক্রিয়াগুলো আমরা দেখলাম, এই যে প্লাস মাইনাসে ভেঙে এর বাইরে আমাদের খুব বেশি বিক্রিয়া আসলে পড়া লাগে না। আমাদের এর বাইরে হয়তো হাতে গোনা 10 থেকে 12টা নামধারী বিক্রিয়া পড়া লাগে, হয়তো 5-6টা শনাক্তকারী বিক্রিয়া পড়া লাগে, দ্যাটস ইট। এতেই কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি কভার হয়ে যায়। তো বাকি কিন্তু আমার এই কনসেপ্ট থেকেই কিন্তু যা তোমাদেরকে দেখানো হয়েছে এই কনসেপ্ট থেকেই তুমি বাকি অর্গানিক কেমিস্ট্রি কভার করে ফেলতে পারবা। তো আমরা অর্গানিক কেমিস্ট্রির পরবর্তী যে ক্লাসগুলো নিব এগুলো হচ্ছে তোমাদেরকে আরও বেশি এই কনসেপ্টগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করাবো। ওকে, তো আমরা মোটামুটি আমাদের সকল ধরনের বিক্রিয়াই তো আমরা দেখলাম। এখন আমরা এই 4 ধরনের বিক্রিয়ার মেকানিজম দেখব। তো এই মেকানিজম কীভাবে আমাদের পরীক্ষায় আসে, মেকানিজম পরীক্ষায় আমাদের মাঝে মধ্যে রিটেন ভর্তি পরীক্ষাতে দিতে পারে। তো আমরা জাস্ট একটু এক নজরে একটু খুব সহজে মেকানিজমগুলো দেখে রাখি। সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়া দিয়ে আমরা ফার্স্টে শুরু করি। দেখো ইলেকট্রোফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়াটা কি, আমি যদি তোমাদেরকে জাস্ট একটু বলি, জিনিসটা হচ্ছে এরকম। আমার একটা কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, এর সাথে আমার কী ভাই AB যুক্ত হয়, AB, রাইট? তোমাদের মনে আছে কি না? কার্বন কার্বন ডাবল বন্ড আমি এইভাবে দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, 2 হাত ফাঁকা। তাহলে A আর B যুক্ত হবে, যেখানে A প্লাস B কি মাইনাস। এখন এখানে কি হয় তোমরা জানো যে এটা একটা অ্যালকিন। অ্যালকিন কীভাবে বিক্রিয়া করে গাইজ? অ্যালকিন কেমনে বিক্রিয়া করে? অ্যালকিন হচ্ছে তার পাই বন্ধন ভাঙে। তাহলে কী হবে ভাই, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ওকে, তাহলে পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গেলে এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা, 2 হাত ফাঁকা হইলো, এক হাতে যাবে A আরেক হাতে যাবে B। যে কোনো এক হাতে A দিয়ে দাও, আরেক হাতে B দিয়ে দাও। এখন কোন হাতে এ কোনটাকে প্লাস দিব, কার্বন কোনটাকে মাইনাস দিব, এটা ডিপেন্ড করে হচ্ছে কোন জায়গায় হাইড্রোজেন বেশি, কোন জায়গায় হাইড্রোজেন কম। তো সেটা আমি তোমাদেরকে আপাতত দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে নর্মাল তোমাদেরকে প্রসিডিউরটা দেখাই দিচ্ছি। তো এবার একটু চিন্তা করো, তাহলে এখন একটু আসো আমি এইটার একটু আমি তোমাদেরকে এই মেকানিজমটা দেখাই দিই। তো ফার্স্ট কাজ স্টেপ 1। স্টেপ 1-এ কী হয়? স্টেপ 1-এ যেটা হবে, এই স্টেপ 1 আমাদের হচ্ছে এইটা ভেঙে যাবে, A আর B ভাঙবে সবসময়। তাহলে A আর B ভাঙবে, ভেঙে কী তৈরি করবে ভাইয়া? A প্লাস আর তৈরি করবে আমাদের B মাইনাস। এবার আসবে আমাদের স্টেপ 2। এই স্টেপ 2-তে আমাদের কী হয় ভাইয়া খেয়াল করো। স্টেপ 2-তে গিয়ে আমাদের যেটা হবে যে A প্লাস আর হচ্ছে কি B মাইনাস। স্টেপ 2-তে আমাদের কী হবে ভাইয়া খেয়াল করো, আমাদের এখানে দেখো এটা একটা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, রাইট? তার মানে এখানে ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। মানে এই যে আমাদের যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই কার্বন কার্বন ডাবল বন্ডকে কে গিয়ে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। আরেকবার কে অ্যাটাক করবে? ইলেকট্রোফাইল। বলো ইলেকট্রোফাইল মানে কি চার্জ? পজিটিভ চার্জ। তার মানে এখানে পজিটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে, তার মানে এর সাথে পজিটিভ চার্জের বিক্রিয়া হবে। বিক্রিয়া হলে মনে রাখবা এই A প্লাস যেই কার্বনে যুক্ত হবে, হ্যাঁ, তার অপর কার্বনটা প্লাস হয়ে যাবে। A প্লাসটা প্লাস যেই কার্বনে গিয়ে কামড় দিবে, উল্টা পাশের কার্বনটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। A যদি এই কার্বনের সাথে যুক্ত হয়, দেখো এরকম, A যদি এই কার্বনের সাথে যুক্ত হয় তাহলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে। আবার A যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে। দেখছো, এই হচ্ছে কাহিনী, আর কিছুই না। আমি জাস্ট এর হাতগুলো আগেরটাই দিয়ে দিলাম। এবার আমাদের স্টেপ 3-তে গিয়ে কী হবে ভাইয়া? স্টেপ 3-তে কী হয় আমাদের হচ্ছে এই CCA, দেখো এরকম ছিল, এটা প্লাস। ওকে, এখন এর সাথে এবার এই যে B মাইনাস আছে, এই B মাইনাস গিয়ে পরবর্তীতে যুক্ত হবে। এই প্লাসের সাথে B মাইনাস গিয়ে যুক্ত হয়ে তৈরি করবে কি? CC, এইখানে A, তারপর আমাদের এইখানে গিয়ে আমরা পাবো হচ্ছে আমাদের B। এই জায়গায় গিয়ে B যুক্ত হয়ে যাবে, দ্যাটস ইট, শেষ। এই প্লাসের সাথে এই মাইনাস গিয়ে যুক্ত হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের দেখো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার মেকানিজম। প্রথম ধাপে A আর B ভেঙে যাবে, A আর B ভাঙলো, ভাঙার পরে কি হবে? এ গিয়ে হচ্ছে যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত হবে। কোন কার্বনে যুক্ত হবে ভাইয়া বলো তো? যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে যুক্ত হবে। তো এখানে যেহেতু হাইড্রোজেন নাই, সো আমি হাইড্রোজেন যেহেতু দেইনি, সো আমি যে কোনো একটা থেকে যুক্ত করালাম। যেই কার্বনে এ যুক্ত হবে তার পাশের কার্বনটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে খুব সিম্পল, তাহলে পরবর্তীতে প্লাসের সাথে এই B মাইনাস গে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের সংযোজন বিক্রিয়াটা পূর্ণ করবে।
তো এখন এই বিক্রিয়াটা এটা সিম্পল দেখো, যদি আমি এরকম না দিয়ে আমি তোমাদেরকে একটু অন্যভাবে দিতাম, ধরো আমি এইরকম একটা কন্ডিশন দিলাম তোমাকে যে CH3 CH ডাবল বন্ড CH2, এখন এর সাথে আমি AB না দিয়ে আমি তোমাকে দিলাম হচ্ছে HCl। তাহলে এখন আমরা কি করতাম বলো তবে আমরা এখন কি করতাম বলো তো, আমরা কি করব এখন বিক্রিয়াটাকে লিখে ফেলি CH3 CH সিঙ্গেল বন্ড CH2, এর এক হাত ফাঁকা এর এক হাত ফাঁকা, এবং H প্লাস Cl মাইনাস, উই অলরেডি নো দ্যাট। তাহলে খেয়াল করো, এখন দেখো তো ভাইয়া এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস তোমরা জানো, যেখানে হাইড্রোজেন বেশি সেটা মাইনাস, যেখানে হাইড্রোজেন কম সেটা প্লাস। তাহলে H গিয়া যুক্ত হবে এইখানে আর Cl গিয়া যুক্ত হবে এইখানে। দেখো আমার বিক্রিয়া কিন্তু শেষ। তাহলে এখন আমি স্টেপ ওয়াইজ এই বিক্রিয়াটাকে আমি মেকানিজম লেখার চেষ্টা করি। তাহলে আমার কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে HClকে ভাঙানো। তাহলে স্টেপ 1 HClকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো? H প্লাস, এরপর হবে আমাদের Cl মাইনাস, দ্যাটস ইট। এবার আসো স্টেপ 2। স্টেপ 2তে আমাদের কী হবে ভাইয়া? স্টেপ 2তে হবে আমাদের এরকম CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে বলো তো এখানে কে গিয়ে যুক্ত হবে, কে গিয়ে অ্যাটাক করবে? নামই হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, তার মানে আমার এখানে কিন্তু ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। তার মানে এখানে আমাদের পজিটিভ চার্জ, ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে। অ্যান্ড এই পজিটিভটা কোথায় যুক্ত হবে? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যুক্ত হবে। তাহলে আমরা কি পাবো? CH3 CH সিঙ্গেল বন্ড CH3। দেখো এই H প্লাস এই কার্বনিকা যুক্ত হইলে পাই বন্ধনটা ভেঙে যাবে, পাই বন্ধনটা ভেঙে কার্বনে যুক্ত হবে। যুক্ত হলে কী হবে? H প্লাস যদি এই কার্বনে যুক্ত হয়েছে তাহলে এই কার্বনটা কোন ধরনের চার্জে চার্জিত হয়ে যাবে? পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। বুঝতে পারছি? H প্লাস যেই কার্বনে যুক্ত হবে তার পাশের কার্বনটা কী হয়ে যাবে? পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। তো আমরা এবার কি করব? তাহলে এবার খেয়াল করো তো ভাইয়া, আমরা যেটা করব CH3 CH CH3 আর তারপর এটা কি পজিটিভ, তাহলে এর সাথে আমাদের এই যে নেগেটিভ চার্জটা আসে নেগেটিভ আসবে, এসে কি হবে? CH3 CH CH3 Cl। ওকে, দ্যাটস ইট, এটা তৈরি করবে। এবং এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তোমরা জানো, এই বিক্রিয়াটার নাম কি? এটাতে কত পার্সেন্ট উৎপাদ পাওয়া যায়? 90%। এবং এই বিক্রিয়ার নাম কি তোমরা জানো? মার্কোনিকভ বিক্রিয়া। তাহলে এটাই হচ্ছে আমাদের মার্কোনিকভ বিক্রিয়ার মেকানিজম। তো এটাই আসলে সকল ধরনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম। বা এখানে যদি অ্যালকাইন থাকতো কোনো সমস্যা নেই, একই রকম হইতো, একই জিনিস হইতো। ওকে, তো আমাদের এই ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার আমরা মেকানিজমটা দেখে ফেললাম। এবার আসো আমরা আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার মেকানিজমটা দেখি। এখন এই দেখো নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়াটা কি, এটা তোমরা জানো সবাই। সেটা হচ্ছে যে আর সি ডাবল বন্ড ও এইচ অথবা আর, আমরা একটা অ্যালডিহাইড বা কিটোন নিব। এখন এর সাথে আমাদের এবি এর বিক্রিয়া হবে। তো এবি এর বিক্রিয়া হলে ভাইয়া কী হবে? খেয়াল করো, আর সি ডাবল বন্ড ও এইচ অথবা আর, এর সাথে তুমি এবি এর বিক্রিয়া দিবা। তো এবি এর বিক্রিয়া দিলে কী হবে? এখানে এ প্লাস বিটা কি মাইনাস। তাহলে এখন দেখো কী হবে? আর সি, আমরা ধরে নিলাম এ প্লাস বি মাইনাস আর কি, হ্যাঁ, ডাবল বন্ড ও। তোমরা জানো অ্যালডিহাইড কিটোন কীভাবে বিক্রিয়া করে, এদের পাই বন্ধন ভাঙলে এই দেখো কার্বনটা হচ্ছে পজিটিভ, অক্সিজেনটা নেগেটিভ। তাহলে এখানকার পজিটিভ যাবে এর সাথে, এখানকার নেগেটিভ যাবে এর সাথে, দ্যাটস ইট, শেষ, আমাদের বিক্রিয়া শেষ। এখন এই বিক্রিয়ার মেকানিজমটা কি, কীভাবে আমরা করব? বা এই বিক্রিয়ার মেকানিজম ওই আগের বিক্রিয়ার মেকানিজমের মতোই, কোনো সমস্যা নেই। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ কী হবে? এ আর বিকে ভাঙবো। এ বিকে ভাঙো, এ আর বিকে ভাঙলে কী তৈরি করবে বলো তো? এ প্লাস আর কি তৈরি করবে? বি মাইনাস তৈরি করবে, এ প্লাস আর বি মাইনাস। তাহলে এবার আসো আমাদের স্টেপ 2। স্টেপ 2-তে আমাদের কী হবে বলো তো? এ প্লাস বি মাইনাস তৈরি করলো। তাহলে আমাদের স্টেপ 2-তে এবার বলো তো কে অ্যাটাক করবে? বলতেছো নিউক্লিওফিলিক সংযোজন বা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। তাহলে বলো তো নিউক্লিয়াসকে কে ভালোবাসে? নেগেটিভ চার্জ। তাহলে এবার এখানে অ্যাটাক করবে কে? নেগেটিভ চার্জ। তার মানে এখানে আমার এবার আর সি ডাবল বন্ড ও এইচ অথবা আর, এবার এটাকে কে অ্যাটাক করবে? নেগেটিভ চার্জ অ্যাটাক করবে, বি মাইনাস অ্যাটাক করবে। বলো তো বি মাইনাস গিয়ে কোথায় কার সাথে যুক্ত হবে? তোমরা জানো বি মাইনাস কার সাথে যুক্ত হবে? কার্বনের সাথে। তাহলে দেখো মাইনাস যদি কার্বনের সাথে যুক্ত হয় অক্সিজেনটা মাইনাস হয়ে যাবে। দেখো আগেরটা কী ছিল? প্লাস। প্লাস যেই কার্বনে যুক্ত হইতো তার পাশেরটা হয়ে যেত প্লাস। তাহলে মাইনাস যেটাতে যুক্ত হবে তার পাশেরটা হয়ে যাবে মাইনাস, সিম্পল, একই রকম। তাহলে কী হবে? আর সি এইচ অথবা আর, তাহলে বি মাইনাস গিয়ে এই কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে অক্সিজেনটা এখানে হয়ে যাবে মাইনাস, দ্যাটস ইট, শেষ। পাই বন্ধন ভাঙবে, ভেঙে অক্সিজেনটা মাইনাস হয়ে যাবে। পরবর্তীতে আমাদের কী হবে? স্টেপ 3। এই স্টেপ 3-তে আমাদের কী হয় ভাইয়া? স্টেপ 3-তে আমাদের যেটা হয় আর সি এইচ অথবা আর,
এইখানে থাকবে আমাদের বি, এইখানে হচ্ছে আমাদের ও মাইনাস, এর সাথে আমাদের কী হবে ভাই বলো তো এ প্লাস, এখানে বাকি আছে এ প্লাস, এটা একটা নেগেটিভ চার্জ, তাহলে এ প্লাস আসবে, আইসা পরবর্তীতে যুক্ত হয়ে কী তৈরি করবে আর সি এইচ অথবা আর, এইখানে বি আর এইখানে হবে ও এ। ওকে, দ্যাটস ইট। তাহলে দেখো আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 দেখো আমাদের শেষ। ওই আগের মতোই সেম জিনিস নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া আমাদের অ্যাজ ইট ইজ, মানে আগে যা ছিল এখনও তাই আছে, একদম সেম জিনিস। তো আই গেস তোমরা বুঝতে পেরেছো যে আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়ার মেকানিজমটা কী। ওকে, তো এইখানে এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়ার বেশ ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে এরকম যে দেখো আমি তোমাদেরকে দেখাই যে তোমরা একটু বলবা এখান থেকে এইচ সি ডাবল বন্ড ও এইচ, তারপর আর সি ডাবল বন্ড ও এইচ, তারপর হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর, এই তিনটা জিনিসের দিকে একটু লক্ষ্য করো। এইখান থেকে তোমরা আমাকে বলবা যে ভাইয়া কার সক্রিয়তা বেশি। তো তুমি আমাকে বলো এইখানে বিক্রিয়াটা যে হয়, এই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, এখানে মেইন অ্যাটাকটা কে করে, মেইন বিক্রিয়ার ইগনিশন কে শুরু করে, এ প্লাস শুরু করে না বি মাইনাস শুরু করে, বি মাইনাস মানে নেগেটিভ চার্জ, রাইট। এখন তোমরা সবাই জানো অক্সিজেন নেগেটিভ, কার্বনটা পজিটিভ, এখানে কার্বনটা পজিটিভ, এখানেও কিন্তু আমাদের কার্বনটা পজিটিভ, রাইট। তাহলে একটা জিনিস একটু লক্ষ্য করো তো ভাইয়া, খেয়াল করো তো যে আমার এই জায়গাতে দেখো এখানে কিন্তু দুই পাশে হাইড্রোজেন, এই পাশে কিন্তু একটা অ্যালকাইল মূলক আছে, আর তোমরা জানো অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, তার মানে কিন্তু এই অ্যালকাইল মূলক আমার কি করবে, এই কার্বনকে ইলেকট্রন ডোনেট করবে। যদি এই কার্বনকে ইলেকট্রন ডোনেট করে তাহলে বলো তো ভাই এই কার্বনটা কোন ধরনের চার্জে চার্জিত হয়ে যাবে, দেখো তো খেয়াল করো তো, এটা একটা পজিটিভ চার্জ, একে ইলেকট্রন ডোনেট করতেছে, তাহলে এর প্লাস কি হবে, একটু কমে যাবে, রাইট। এখানেও দেখো কার্বনটা পজিটিভ, বাট এখানে দুই দিক থেকে কি করতেছে আমাদের ইলেকট্রন ডোনেট করতেছে, তার মানে কিন্তু আমার এই জায়গাতে কিন্তু প্লাসের পরিমাণ আরও কমে যাবে। তাহলে এখন তুমি চিন্তা করো তো এই তিনটার মধ্যে কোন জায়গায় প্লাস বেশি, এই জায়গাতে প্লাস সব থেকে বেশি, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়। তো তাহলে তুমি বলো তো এই বি মাইনাস যদি অ্যাটাক করে, বি মাইনাস যদি তুমি ছেড়ে দাও, তিনটাকে পাশাপাশি রেখে তুমি বি মাইনাসকে ছেড়ে দিলা, বলো তো বি মাইনাস সবার আগে কোনটাতে যুক্ত হবে, একটা নেগেটিভ চার্জ কার কাছে যাবে, পজিটিভ চার্জের কাছে। কোথায় পজিটিভ চার্জ বেশি, বা এটাতে পজিটিভ চার্জ বেশি, রাইট। তার মানে খেয়াল করো তো এই যে HCHO এইটা কি, এটা আমাদের RCHO থেকে আগে বিক্রিয়া করবে, RCHO আবার কি কিটোন থেকে আগে বিক্রিয়া করবে। তার মানে দেখো আমাদের যে নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া বা কেন্দ্রকোষীয় যৌথ বিক্রিয়ার যদি তোমাকে বলে ক্রম বের করো, কোনটা কেন্দ্রকোষীয় যৌথ বিক্রিয়া আগে দিবে, বা অ্যালডিহাইড সবার আগে দিবে ফর্মালডিহাইড, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপর হচ্ছে আমাদের কিটোন। তার মানে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কোনটা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া আগে দেয় ভাইয়া, অ্যালডিহাইড আমাদের নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া আগে দেয়। তো কিটোন কেন দেয় না, কারণ হচ্ছে কিটোনের দুই দিকে দুইটা অ্যালকাইল মূলক আছে, তো অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, সো এদের যদি এদেরকে ইলেকট্রন দিয়ে দেয় তাহলে আলটিমেটলি চার্জ কী হবে ভাইয়া বলো তো, চার্জটা পজিটিভ চার্জের পরিমাণ কমে যাবে। তো একে তো হচ্ছে পজিটিভ চার্জের পরিমাণ কম, সো বি মাইনাস গিয়ে অ্যাটাক করতে পারবে না যেহেতু মাইনাস কম। আর সেকেন্ড কথা হচ্ছে এখানে স্টেরিক বাধা বেশি, দেখো এখানে অ্যালকাইল মূলক, এখানে অ্যালকাইল মূলক আছে না, তো বড় বড় অ্যালকাইল মূলক থাকলে এখানে স্টেরিক বাধা বেশি হয়। ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে আমি যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই তাহলে তো তোমরা বুঝতে সুবিধা হবে। ধরো এইখানে আমাদের কি আছে, এই জায়গাতে আমাদের মনে করো CH3 আছে, এই CH3 মানে কি এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আবার এইখানে একটা CH3 আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে দেখো বি মাইনাস বেচারা যে ঢুকবে, একে তো হচ্ছে এমনিতেই কম প্লাস, এখানে প্লাসের পরিমাণ কম, অ্যান্ড বি মাইনাস যেখানে ঢুকবে বিক্রিয়া করতে, দেখো এখানে স্টেরিক বাধার পরিমাণ বেশি না, বাড়ি বুড়ি বেশি খাবে না, বি মাইনাস যাওয়ার পথে এখানে বেশি ধাক্কা খাবে, তো এটাকে বলা হয় স্টেরিক বাধা। তো তার মানে আমাদের কিটোনের মধ্যে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে আমাদের স্টেরিক বাধা বেশি, আর একটা হচ্ছে আমাদের কি বলতো পজিটিভ চার্জের পরিমাণ কম। তো আমাদের কিন্তু এখান থেকে এই প্রশ্নটা প্রায় সময়ই আসে, এই যে কেন্দ্রাকোষী যৌথ বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ক্রমটা লিখো। এখানে ক্রমটাকে ফার্স্ট আমাদের অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপর হচ্ছে আমাদের কিটোন। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং এই দেখো মেকানিজম কিন্তু সেম, একদম সেম মেকানিজম, সবগুলোর মেকানিজমই কিন্তু একদম সেম। তো দেখো আমাদের এটা গেল। তা আমরা যদি আমাদের এর পরেরটাতে যাই, দেখো আমাদের পরেরটা কি, পরেরটা হচ্ছে এরকম যে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো তোমরা দেখছোই সবাই, যে আমাদের বেঞ্জিনের যে বিক্রিয়াগুলো আছে এগুলো হচ্ছে সাধারণত আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজমটা কি,
দেখো আমরা একটু মেকানিজমটা দেখি। মেকানিজমটা খুবই সিম্পল। আগে তোমরা একটা কথা বলো, বেঞ্জিনের সাথে যে কারো বিক্রিয়া করতে গেলে আমরা তোমাদেরকে বলছি বাক্সে ঢুকতে দালাল লাগে, তার মানে এখানে কিন্তু আমাদের কী লাগবে, দালাল লাগবে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়, দেখো আমাদের একটা বেঞ্জিন থাকবে, সেই বেঞ্জিনের সাথে আমাদের এবি টাইপের একটা জিনিসের যুক্ত হবে, এবি। এখন এবি টাইপের জিনিসটা যুক্ত হবে কিসের সাথে, কে থাকতে হবে, অবশ্যই এখানে আমাদের একটা দালাল থাকতে হবে বা প্রভাবক থাকতে হবে। তাহলে এই দালাল বা প্রভাবক গিয়ে কি করে, সে হচ্ছে বিক্রিয়াটা সম্পন্ন করায়। এখানে আমাদের এ প্লাস বি কি মাইনাস, আমরা সবাই জানি। এখন এ তো পজিটিভ চার্জ, তাহলে এ গিয়ে দেখো তোমরা মনে আসছে কিনা এখানে এইচ প্লাস বাক্স মাইনাস, রাইট। এখন তোমাদের মনে আছে বাক্স হলে কে ঢুকে, প্লাস ঢুকে, তাহলে বাক্সে গিয়ে প্লাসটা ঢুকে যাবে। তো আমাদের এখানে থাকবে হচ্ছে বাক্স এ আর থাকবে হচ্ছে এইচ বি। ওকে, তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন কথা হচ্ছে এই বিক্রিয়ার মেকানিজমটা কি, বিক্রিয়াটা কিভাবে হয়। বিক্রিয়ার মেকানিজমটা খুবই সিম্পল ভাইয়া। সিম্পল কিভাবে, দেখো আমাদের ফার্স্ট স্টেপ আগের মতোই, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে কী হবে ভাইয়া, স্টেপ ওয়ানে যেটা হবে, এই স্টেপ ওয়ানে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে এ আর বি আছে, এ প্লাস বি মাইনাস, এটাকে দালালের সাথে আগে দালাল যাবে। এই দালালগুলো সাধারণত আমাদের লুইস অ্যাসিড, দালাল কি করে জানো, দালালটা হচ্ছে নেগেটিভটাকে নিয়ে যায়। কাকে নিয়ে যায় বলো তো ভাই, নেগেটিভটাকে নিয়ে যায়, নিয়ে কি তৈরি করে, দালাল বি মাইনাস তৈরি করবে, আর এখানে থাকবে হচ্ছে এ প্লাস। ওকে, তাহলে দেখো দালালের ভূমিকাটা দেখছো, দালাল গিয়ে কি করে, এই এ আর বিকে ভেঙে ফেলে, ভেঙে এই দালাল নেগেটিভের সাথে চলে যায় আর এ প্লাসটাকে আলাদা করে দেয়। এখন পরবর্তীতে স্টেপ টু, স্টেপ টুতে কী হয় ভাইয়া, স্টেপ টু থেকে যেটা হয়, এই যে আমাদের বেঞ্জিন আছে, দেখো এটা একটা পজিটিভ চার্জ, দেখো এরকম একটা ব্যাপার। তো তিনটা দাগ দেওয়া মানে আমাদের গোল্লা, এই তিনটা দাগের পরিবর্তে আমরা গোল্লা লিখতে পারি, আবার এই গোল্লার পরিবর্তে আমরা হচ্ছে তিনটা দাগ লিখতে পারি, তিনটা এই যে তিনটা পাইবন্ধন লিখতে পারি। এটা তোমরা মোটামুটি সবাই জানো বেঞ্জিনের ক্ষেত্রে। তো বেঞ্জিনের এখানে হাইড্রোজেন আছে, তো এটা তো পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জের অবশ্যই কি ইলেকট্রনের প্রতি একটা চাহিদা থাকে। তো পজিটিভ চার্জ এসে কী করে, এই বন্ধনের এখানে খেয়াল করো, এইখানে আসবে, আইসা যুক্ত হবে, এ প্লাস আইসা যুক্ত হবে। এখন দেখো এ প্লাস যদি যুক্ত হয় তাহলে কি হবে, দেখো এখানে বলতেছ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে বুঝাই যাচ্ছে বিক্রিয়াটা কে ইগনাইট করবে, কে শুরু করবে। বলো তো বিক্রিয়াটা হচ্ছে আমাদের এই ইলেকট্রোফাইল গিয়ে শুরু করবে। ব্যাপারটা বোঝা গেছে কি না। এখন দেখো খেয়াল করো, এ গিয়ে কী করে, এ গিয়ে এখানে যুক্ত হবে। তো এ যদি এখানে যুক্ত হয়, খেয়াল করো তো ভাইয়া, এ হাইড্রোজেন এই জায়গায়, এ এখানে এই পাই বন্ধনটাকে টান দিয়ে নিয়ে আসবে, তাহলে এ যদি এখানে যুক্ত হয় তাহলে কোন কার্বনটা প্লাস হয়ে যাবে, এটা কি প্লাস হয়ে যাবে না, এই কার্বনটা কি প্লাস হয়ে যাবে না, বুঝতে পারছো, মনে নাই একটা পজিটিভ, পজিটিভ এখানে যুক্ত হয়েছে, তাহলে পাই বন্ধন, এই যে মনে আছে যে কার্বন কার্বন ডাবল বন্ড ছিল, তো পজিটিভ চার্জ এ প্লাস যদি এইখানে গিয়ে যুক্ত হয়, সি এইখানে যদি এ প্লাস যুক্ত হয় তাহলে এটা প্লাস হয়ে যায়। আবার যদি এ প্লাস যদি এইখানে এ প্লাস যুক্ত হইতো তাহলে কী হইতো, এইটা প্লাস হয়ে যেত। ব্যাপারটা এরকম না। তাহলে দেখো তো পাই বন্ধনটা কোনটার মাঝখানে, এই কার্বন আর এই কার্বনের মাঝখানে পাই বন্ধন, তাহলে এ প্লাস যদি এই কার্বনে যুক্ত হয় তাহলে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, বুঝতে পারছো না। এবং এই জায়গাতে আমরা এরকমভাবে দিই, ব্যাপারটাকে আমরা এইভাবে দিই। ব্যাপারটা বোঝা গেছে কি না। তো দুইটা পাই বন্ধন আছে, একটা পাই বন্ধন তো ভেঙে গেছে। তো এখন এই ঘটনাটাকেই এইভাবে না লিখে তোমরা দেখবে এইভাবে লিখে, এটাকে এরকম একটা হাফ সার্কেল দেয়, দিয়ে মাঝখানে একটা প্লাস সাইন দেয়। ওই সাইনটাকে এখানে লেখা না, এরকম হাফ সার্কেল দিয়ে প্লাস সাইন দেয়। হাফ সার্কেল কেন দেয়, কারণ আমার তিনটা পাই বন্ধন নাই, দুইটা আছে, এই জন্য হাফ সার্কেল, আর পজিটিভ চার্জ আছে এই জায়গায় একটা, ওই জন্য এই পজিটিভ চার্জটা এখানে দিয়ে দেয়। এবং এই যে ঘটনাটা দেখো, একটা সিগমা বন্ধন তৈরি করা নিয়ে এখানে হাইড্রোজেন আর এ, মানে এ আর হাইড্রোজেন দুইজনের মাঝখানে সিগমা বন্ধন তৈরি করে নিয়ে একটা মারামারি লাগতেছে। তো এই কারণে ভাইয়া এই ঘটনাটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। কী বলা হয় বলো তো ভাইয়া, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। হ্যাঁ, এখন দেখো এই কমপ্লেক্স অবস্থা থেকে পরবর্তীতে উদ্ধার করার জন্য কে আসে, স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে কী হয়, পরবর্তীতে এই কমপ্লেক্স অবস্থা থেকে উদ্ধার করার জন্য আমাদের আসবে হচ্ছে সেই দালাল বি মাইনাস। তাহলে আমাদের এই যে সিগমা কমপ্লেক্স যে তৈরি হইলো এইচ আর এ, এবং এইখানে আমাদের এই সিগমা কমপ্লেক্স থেকে এটাকে রেহাই দেওয়ার জন্য আমাদের দালাল বি মাইনাস আসবে, এসে কি করবে, এখানকার এইচ এই বি মাইনাসের সাথে চলে যাবে, আর আমাদের বাকি যা আছে তাই থেকে যাবে। এই এইচ যদি চলে যায় তাহলে আবার পুরোপুরি বন্ধন ফিরে পাবো। এখানে আমাদের থাকবে এ, আর এখানে থাকবে হচ্ছে দালাল, আর আমাদের থাকবে হচ্ছে এইচ বি। ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী। সো আই গেস তোমরা বুঝতে পারছো স্টেপ ওয়ান, স্টেপ টু,
স্টেপ 3। তো 3 ধাপে আমাদের বিক্রিয়াটা হয় ঠিক আগের মতোই। স্টেপ 1-এ কী হবে, এ আর বি ভেঙে যাবে। তারপরে বিক্রিয়াটা কী ধরনের, বিক্রিয়াটা ইলেকট্রোফিলিক, তার মানে পজিটিভ চার্জ গিয়ে অ্যাটাক করবে। তো পজিটিভ চার্জ গিয়ে অ্যাটাক করলে ঠিক আগের মতোই পাই বন্ধনে গিয়ে অ্যাটাক করবে। করার পর যেখানে কামড় দিবে, মানে যে জায়গায় আটকাবে তার অপোজিট পাশেরটা আমাদের পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। তারপর একটা সিগমা কমপ্লেক্স তৈরি করে, সেই সিগমা কমপ্লেক্স থেকে পরবর্তী জিনিসটাকে হচ্ছে মানে এই হাইড্রোজেনকে রিপ্লেস করার জন্য পরবর্তী থেকে আসে আমাদের ওই যে দালাল বি মাইনাস নেগেটিভ চার্জটা চলে আসবে। সেই নেগেটিভ চার্জ এসে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এইচবি তৈরি করবে। বাকি দালালের মতোই থেকে যাবে, আর বাকিটা যা আছে তাই হয়ে যাবে। তো এটাই দেখো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। আগে এই জায়গায় ছিল হাইড্রোজেন, এখন হাইড্রোজেনের জায়গায় এই জায়গায় আছে এ, তার মানে হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেনকে সরাই দিছে, তার মানে এটা আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এটা কি পজিটিভ চার্জ সরাইছে, তার মানে কি ইলেকট্রোফাইল সরাইছে, তাই এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবং একটা জিনিস খেয়াল করো, বিক্রিয়ার শুরুতেও দালাল ছিল, বিক্রিয়ার শেষেও দালাল আছে, মানে হচ্ছে প্রভাবক। আমরা জানি প্রভাবক বিক্রিয়ার শুরুতে মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ঠিকই, বাট বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে, তার মানে এটা কিন্তু অপরিবর্তিত থাকতেছে। ওকে, সো এখন এই সেম বিক্রিয়াটাই আমি যদি অন্য কোনো কিছু দিয়ে দিতাম তাহলে আমি কিভাবে করতাম, তুমি খুব সহজেই করতে পারতে, ভাইয়া কোনো সমস্যা নাই। দেখো আগের মতোই আমরা জাস্ট হচ্ছে এবার একটু খেয়াল করো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই দিই। ধরো আমার এই জায়গায় CH3Cl আছে, এবং এই জায়গায় আমার ধরো দালাল হিসাবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। ওকে, তাহলে এখন বলো তো আমার এখানে বিক্রিয়াতে কী হবে, এই জায়গায় CH3 প্লাস Cl মাইনাস, তাহলে এই জায়গায় গিয়ে আমার CH3 যুক্ত হবে, আর আমরা পাবো হচ্ছে HCl, হাইড্রোজেন ক্লোরিনের সাথে চলে যাবে। এটাই তো আমার মেকানিজমটা কী হবে, মেকানিজমটা কীরকম হবে ভাই খেয়াল করো, আমি জাস্ট তোমাদেরকে মেকানিজমটা একটু দেখাই দিই। ফার্স্টে কি স্টেপ 1 CH3Cl এর সাথে কে যুক্ত হবে, দালালকে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে CH3টা প্লাস, Clটা কি মাইনাস, বলো দালাল কাকে নিয়ে যাবে, মাইনাসকে নিয়ে যাবে। তাহলে আমরা পাবো কি, দালাল মানে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাহলে কি হবে AlCl4 মাইনাস পাবো। আর এখানে থাকবে কি আমাদের CH3 প্লাস, ওকে। এখন তুমি বলো ভাইয়া এই বেঞ্জিনে গিয়ে কে অ্যাটাক করবে, ভাইয়া পজিটিভ চার্জটা অ্যাটাক করবে, পজিটিভ চার্জকে CH3 প্লাস, তো CH3 প্লাস গিয়ে এখানে আটকায় যাবে, তাহলে এর জায়গায় চলে যাবে CH3 প্লাস। এবার বলো এখানে কে উদ্ধার করতে আসবে, এর জায়গায় কে থাকবে, এখানে থাকবে CH3 প্লাস, এবং এখানে উদ্ধার করতে কে আসবে ভাইয়া বলো তো, এই জায়গায় আসবে হচ্ছে AlCl4 মাইনাস, AlCl4 মাইনাস। পরবর্তীতে সেই মাইনাসটা, এই মাইনাস ক্লোরিনটা কারে নিয়ে যাবে, হাইড্রোজেনের নিয়ে কী তৈরি করবে, হাইড্রোজেনের নিয়ে তৈরি করবে হচ্ছে HCl, আর আমাদের দালাল ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইডই থাকবে, আর এখানে আমাদের জাস্ট CH3 বসে যাবে, দ্যাটস ইট। দেখো একই জিনিস, সেম জিনিস অ্যাজ ইট ইজ, যা আছে তাই। দেখলাম খুবই সহজ। ওকে, সো আশা করি আমাদের যদি এরকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আসে আমরা পারবো। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই এটার। ধরো আমি এই জায়গায় তোমাদেরকে কি দেওয়া যায়, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে এখানে HNO3, ওকে, আর এখানে দিলাম তোমার হচ্ছে H2SO4। তো H2SO4 এর উপস্থিতিতে HNO3 কীভাবে ভাগে, তাহলে আমাদের স্টেপ 1-এ কী হবে ভাই বলো তো, স্টেপ 1-এ এই HNO3 এটা তোমরা জানো এই অ্যাসিডের উপস্থিতিতে, এর থেকে অধিক শক্তিশালী অ্যাসিডের উপস্থিতি, এটা ক্ষার হয়ে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে OHNO2, আর এখানে আমাদের থাকবে হচ্ছে H প্লাস HSO4 মাইনাস, যেহেতু এটাকে জানো এটা নর্মালি এইভাবেই ভাঙে। এখন দেখো OH মাইনাস NO2 প্লাস H প্লাস HSO4 মাইনাস, তাহলে দেখো এখানকার OH মাইনাস এখানকার H প্লাসের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে কি ভাই H2O প্লাস, এখানে থাকতেছে NO2 প্লাস, আর বাকি থাকতেছে কি এখানে HSO4 মাইনাস। এখন তোমরা বলো বেঞ্জিনে কে গিয়ে অ্যাটাক করবে, বলো ভাইয়া বেঞ্জিনে কে গিয়ে অ্যাটাক করবে। আমি যদি এখানে NO3 দিই, তোমরা জানো সবাই এখানে হবে OH মাইনাস NO2 প্লাস, বাক্সওয়ালাস কে ঢুকে প্লাস ঢুকে, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা NO2, রাইট, এটা তোমরা জানি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের H2। তো এখন তাহলে তুমি বলো আমাদের পরের ধাপে কে গিয়ে অ্যাটাক করবে, প্লাস চার্জ, যেখানে প্লাস চার্জকে NO2 প্লাস, তাহলে এইখানে NO2 প্লাস গিয়ে অ্যাটাক করবে, তাহলে এই জায়গাতে আমাদের কি থাকবে NO2 থাকবে, এখানে আমাদের কি থাকবে
NO2 থাকবে এবং এই জায়গাতে উদ্ধার করতে কে আসবে, নেগেটিভ চার্জকে বাইসালফেট এসে কারে নিয়ে যাবে, হাইড্রোজেনে নিয়ে যাবে, নিয়ে কি তৈরি করবে, H2SO4, তাহলে এখানে থাকবে কি, থাকবে হচ্ছে NO2। দেখো শেষ, আমাদের কিন্তু বিক্রিয়া মেকানিজম শেষ। তো আমি এরকম প্রত্যেকটা বিক্রিয়া মেকানিজম আমি পারবো, যেটাই দাও না কেন তুমি কিন্তু পারবা, কোনো সমস্যাই হবে না। ওকে, সো আই গেস এরকম আমাদের যদি ইলেকট্রোফিলিক এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর মেকানিজম আসে পরীক্ষায়, আমরা এখন অ্যান্সার করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের যে কোনো বিক্রিয়াই বলুক না কেন, আমাদের যদি বিক্রিয়া মেকানিজম দেয়, সেই মেকানিজমও কিন্তু আমরা দেখতেছি, আমরা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু এগুলা করে ফেলতে পারতেছি। তো এবার আসো, ধরো আমি তোমাদেরকে এখানে আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাকে সালফুরিক অ্যাসিড দিলাম, H2SO4 দিলাম, এবং এই জায়গায় মনে করো আমি সালফার ট্রাইঅক্সাইড দিলাম। তো তাহলে এবার কি হবে, আমাদের কাজ কি, ফার্স্টে এরা দুজন একসাথে হবে, তাহলে এটা কিভাবে ভাঙে, OH SO3H, আর এখানে হবে কি আমাদের সালফার ট্রাইঅক্সাইড। তাহলে দেখো তো কী হবে ভাই, খেয়াল করো, OH মাইনাস SO3H প্লাস, রাইট। তো এবার খেয়াল করো তবে আমাদের কি হবে, একটু বোঝার ট্রাই করি। আমাদের এখানকার OH মাইনাস আর এখানে আছে আমাদের কি SO3H প্লাস, তাহলে এই OH মাইনাসটা এটার সাথে গিয়ে যুক্ত হবে, আর এই SO3H প্লাসটা আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের হবে SO3H প্লাস, আর আমাদের এই OH মাইনাসটা যদি তোমার এটার সাথে যুক্ত হয়, তাহলে আমাদের কি হবে, HSO4 মাইনাস। ওকে, তাহলে খেয়াল করো, এই OH মাইনাস সালফার ট্রাইঅক্সাইডের সাথে যুক্ত হবে, তাহলে এখানে সালফার অক্সিজেন হয়ে যাবে 4টা, সালফার একটা, হাইড্রোজেন একটা, তাহলে HSO4 মাইনাস আর SO3H প্লাস। তাহলে বলো কে অ্যাটাক করবে, SO3H প্লাস অ্যাটাক করবে, তাহলে এখানে হবে SO3H প্লাস। তো আই গেস বাকিটা তোমরা পারবা, বাকিটা আমার আর তোমাদেরকে বলা লাগবে না। তো জাস্ট এই ভাঙাটাই জাস্ট তোমাদেরকে একটু দেখাই দেওয়া ইম্পর্টেন্ট ছিল। তো দেখো আমরা কিন্তু সকল বিক্রিয়া পড়ার সাথে সাথে আমরা কিন্তু তাদের মেকানিজমও দেখে ফেললাম। তো আমাদের আরও 2 ধরনের বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, এবং হচ্ছে E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া। তো এদের মেকানিজম কি বা এইগুলো কিন্তু আমরা পরবর্তীতে শিখবো, এগুলো আমাদের আপাতত না শিখলেও চলবে। আমরা কিন্তু আপাতত হচ্ছে আমাদের এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে এগুলো একই টাইপের দেখে আমরা একসাথে দেখে ফেললাম। বাট SN1 এবং SN2 বিক্রিয়ার যে মেকানিজম সেটা আমরা যখন অ্যালকাইল হ্যালাইড পড়বো সেখানে হচ্ছে আমরা সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যে ভাই তুমি যদি প্লাস মাইনাসে ভাঙা শিখতে পারো তাহলে কিন্তু তুমি অর্গানিক কেমিস্ট্রিতে মোটামুটি সব কিছুই করে ফেলতে পারবা। তো আমি তোমাদেরকে দেখো যে প্রথম যেই লেকচারটা দিলাম সেটা হচ্ছে কীভাবে বিকারকের ভাঙন করতে হয়, সেকেন্ড যেই লেকচারটা দিলাম সেটা হচ্ছে বিক্রিয়ার প্রকারভেদের উপর, এবং সেখানে আমি তোমাদেরকে কিন্তু দেখালাম যে হচ্ছে আমরা আসলে যত ধরনের বিক্রিয়া আমাদের আছে সব ধরনের বিক্রিয়া কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। তো আমাদের কিন্তু খুব বেশি বিক্রিয়া আর অর্গানিক কেমিস্ট্রিতে নাই, মাত্র অল্প কয়েকটা নামধারী বিক্রিয়া আর কয়েকটা শনাক্তকারী বিক্রিয়া পড়লেই কিন্তু আমরা অর্গানিক কেমিস্ট্রির বস হয়ে যাবো সবাই।